শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম। এবং ভূত এফএমে আমি রাসেল আছি আপনাদের সাথে, আমার সাথে আছে মাসুম এবং আর কেউ নেই, অর্থাৎ আজকের অতিথিরা নেই। অতিথিরা নেই এই কারণেই যে আমরা অনেকদিন ধরে আপনারা SMS করছিলেন, বলছিলেন যে প্রথম এপিসোডটা, সেকেন্ড এপিসোড অর্থাৎ জুজু যে এপিসোডটা সেটা কবে হবে এরকম অনেক SMS পেয়েছি, অনেক ইমেলও পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই শুনতে চেয়েছেন জুজুর ঘটনাটা। অনেকে দেশের বাইরে থেকে শোনেন আমি জানি, অনেকে হয়তো নতুন জয়েন করেছেন, তারাও হয়তো অনেকে চাচ্ছেন যে জুজুর এপিসোডটা যদি আবার রিপিট করা যায়। তো আমরা প্ল্যান করেছি যে আজকে আপনাদেরকে সেই টোটাল এপিসোডটা, পুরো এপিসোডটা আমরা শোনাবো, একদম যেভাবে সেটা ঘটেছিল, যেভাবে আমরা করেছিলাম ঠিক সেইভাবে, হুবহু সেভাবে, কোনো চেঞ্জ থাকবে না। তবে এখন কিন্তু আপনি চাইলে, আমি আপনাকে বলে রাখি, যদি আপনি কোনো এপিসোড মিস করে ফেলেন, যেমন আজকের এপিসোডটা তো মিস করে ফেলতে পারেন, তাহলে আপনি ইচ্ছা করলেই এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবার এই এপিসোডটি শুনে ফেলতে পারেন। এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তাহলে দেখবেন যে আপনি একের পর এক এপিসোডের অপশনগুলো চলে আসছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা আবারও শুনতে চান, সেই এপিসোডটি আপনি তাৎক্ষণিকভাবে আবারও শুনতে পাবেন। আর আপনি ইচ্ছা করলে ভূত এফএমের যে কলার টিউন, ভূত এফএমের যে টিউন, সেটা আপনি ইচ্ছা করলে কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন। আর ভূত এফএমের কলার টিউনটা সেট করতে হলে, ভূত এফএমের টিউনটা সেট করতে হলে আপনাকে অবশ্যই এটা কোড নাম্বার মনে রাখতে হবে। আর কোড নাম্বারটা হচ্ছে 92125, এবং একটা SMS পাঠিয়েই আপনি এই টিউনটাকে নিজে টিউন করে ফেলতে পারেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর কথা নয়, চলে যাব জুজুর সেই এপিসোডটাতে, অর্থাৎ সেকেন্ড এপিসোডটাতে। চলুন শুনে আসি কি ঘটেছিল সেই সেকেন্ড এপিসোডে। জিনিসটা কি? একটা মৃত মানুষের আত্মা। সেই মৃত মানুষের আত্মাটা সেই মানুষের রূপ ধরেই রাস্তাঘাটে চলতে ফিরতে পারে, বা অন্য কারো রূপ ধরে চলতে ফিরতে পারে, কিংবা এরকম হতে পারে যে কোনো জীব জন্তুর রূপ ধরে চলছে ফিরছে। তো তোমার পাশে যে লোকটা বসে আছে বা হেঁটে যাচ্ছে, তার গায়ে হাত দিয়ে তো কখনো তুমি দেখোনি যে সেই লোকটা আসলেও বেঁচে আছে কিনা, তাকে ছোঁয়া যায় কিনা। সুতরাং আজকের শোটা শুরু করতে চাই এটা একটা প্রশ্ন রেখে। আপনি ভূত দেখেছেন কখনো? কিংবা আপনার চারপাশে যে সমস্ত মানুষ আছে, আপনি কি জানেন তারা জীবিত নাকি মৃত? যাই হোক, ভূত এফএমে আজকে আমরা সবাই আছি এবং আমাদের সাথে রয়েছেন বিভিন্ন ভূত স্পেশালিস্টরা, এবং তারাই বলবেন ব্যাপারটা। এবং আমরা প্রথমেই আমাদের সাথে নতুন আজকে জয়েন করেছেন আরো একজন, আমাদের কৌশিকদার সাথে একটু পরিচয় করে দেবো আপনাদের সবাইকে। ওকে, হ্যালো লিসনার্স, আমি কৌশিক, আর আজকে সুমন ভাই, সাকিব আর জিবরানের সাথে এখানে আছি, যেটা রাসেল বলে অ্যাজ আ ভূত স্পেশালিস্ট। রাইট। তো শোয়ের শুরুতেই রাসেল একখানা প্রশ্ন করেছিল যে আমার পাশে যে মানুষটা হাঁটছে বা যে আমার পাশে বসে আছে, সে অ্যাকচুয়ালি লাইফ কিনা আমি কিভাবে বুঝবো, সে জীবিত কিনা কিভাবে বুঝবো? সত্যি কথা বলবো, মানে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। মানে আমার কাছে মনে হয়েছে কি যে এরকম হতে পারে যে আমি যাকে মনে করছি সুমন ভাই, সে হয়তো সুমন ভাই না, মানে সেই জায়গাটায় হয়তো সুমন ভাইয়ের মতন করে আরেকজন মানুষ বসে আছে, বা এখানে সাকিব ভাই আছেন, সাকিব ভাইয়ের জায়গায় হয়তো, বা জীবন ভাইয়ের জায়গায় হয়তো আরেকজন বসে আছেন। তো সাকিব ভাই, আমি জানি যে আমার ডপলগ্যাঞ্জার বসে আছে। যাই হোক, আমার কাছে মানে আমার যেটা মনে হয় সাকিব ভাই সবসময় মোটা ভূত হবে না, আমি না, মানে সাকিব ভাই সবসময় মানে যেটা উনি একদমই বিশ্বাস করেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমি সত্যি এটা জানার পরে আমি নিজেই খুব, মানে আমার কাছে আশ্চর্য লেগেছে সত্যি। তো কোনো সময় আমরা দেখি না রাস্তায় চলতে ফিরতে যে ওই মানুষটা আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। তো দাদার সাথে তো আমরা পরিচিত হলামই। দাদা আমাদের সাথে মানে কি বলবো, আজকে থেকে জয়েন করেন, এবং আমাদের সাথে ভৌতিস্ট টিম রয়েছেন, তারাও এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এবং সুমন ভাই আছেন, এখানে সাকিব ভাই আছেন, জীবন ভাই আছেন, সবাই আছি আমরা। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে ভূতের গল্প শোনাতে চাই, এবং আপনাদের মতো সাহসী কেউ যিনি ভূত বিশ্বাস করেন বা করেন না, তার কাছে যদি এরকম গল্প তার স্টকে থাকে, তাদের কাছে আমরা শুনতে চাই। আগে জানিয়ে দিই যে আমাদের কাছে কন্ট্যাক্ট করার নিয়মটা, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এবং আপনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, চিটাগং, রাজশাহী যেখানে থাকুন না কেন, আপনি ময়মনসিংহ যেখানে থাকুন না কেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা কি গল্প শুরু করতে পারি না? হ্যাঁ, শিওর। ওকে, তখন শুরু করবো কে, মানে শুরুটা মানে ডেফিনেটলি আজকে আমাদের নতুন যিনি এসেছেন আমাদের কৌশিকদা।
কৌশিক দা, দায়িত্বটা আপনার ঘাড়েই পড়েছে, মানে শুরুটা করার আর কি। তার মানে শুরু থেকে শুরু করতে হবে আর কি। ওকে ওকে, আসলে আমি একটা ইনসিডেন্ট এটা শোনাতে চাই। অ্যাকচুয়ালি এটা শোনানো শুরু করার আগে একটা বিশাল বড় একখানা পুরোনো একটা গল্পে যেতে হবে। দরকার নেই পুরোনো গল্পে যাওয়ার মধ্যে, আমরা ডাইরেক্টলি চলে যাই আর কি, কেন মানে একটা লিঙ্ক আছে ওই গল্পটার সাথে। এই ঘটনাটা ঘটেছিল কলকাতায়, আজ থেকে অ্যাবাউট 12-13 বছর আগে। তখন প্রথমবার, মানে আমি তো আগে একদম কমপ্লিটলি যাকে বলে এথিস্ট ছিলাম। হ্যাঁ, আর যেরকম আমার বয়সী সবাই যারা তখন ওখানে ইউনিভার্সিটিতে পড়ে, তারা সবাই কোনো না কোনো সময় একটু কমিউনিজম নিয়ে ডাবল করে। তাই জন্য যা হয় আর কি, কমিউনিজম ইজ ইকুয়াল টু এথিজম, ইকুয়াল টু অল সর্টস অফ ডিসবিলিভিং এভরিথিং দ্যাট হ্যাপেন্স। তো সেই সময় ভূত যাই হোক, মানে এনিথিং হুইচ ইজ সাপোজ টু বি প্যারানর্মাল, সেটাকে তো বিশ্বাস করতাম না আর কি। রাইট। তারপরে একবার একটা ঘটনা ঘটলো আমাদের ইউনিভার্সিটি বিল্ডিং এ, যেখান থেকে বিশ্বাসটা আস্তে আস্তে করে একটুখানি তৈরি হওয়া শুরু হলো। ওটা কোনো এক সময় কিছুক্ষণ পরে হয়তো বলবো, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম কি, যে এই ইউনিভার্সিটিতে ভূত ধরা পড়ার পর এবং একখানা রিচুয়াল করার পর একদম পাশে নেবারহুডে, হ্যাঁ, এক ভদ্রলোক, উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন একবার, যে ভাই আমি জানি না কি করতে হবে, জানি না কি করা যাবে, তো একটা জিনিস আছে একটুখানি শুনবেন কি? তো আমরা গেলাম। ইনফ্যাক্ট আমি এবং আমার এক বন্ধুর বাবা, আমরা দুজন ছিলাম ওখানে। উনি পেশায় উকিল, আবার একটু তান্ত্রিকও ছিলেন আর কি। হ্যাঁ, তো আমরা দুজন গেছিলাম ওখানে। তো বেসিক্যালি আমি গল্পটা বলি আর কি। যিনি আমাদেরকে নিয়ে গেছেন উনি হচ্ছেন বড় ভাই, এবং এই জিনিসটা ঘটেছে ওনার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই বেসিক্যালি উনি একটা টি এস্টেটে, ওটা আলিপুর দুয়ারে। আলিপুর দুয়ার হচ্ছে আপনার নর্থ বেঙ্গলে একদম, অ্যান্ড ওইটার সামনে, মানে ওটাকে দুয়ার ইয়ানি কি বুঝছেন তো, এটা গেট, ইট ইজ বেসিক্যালি দ্য গেট টু দ্য হিমালয়াস। অ্যান্ড সামনে হচ্ছে গিয়ে আপনার মাউন্টেন্স আছে, তারপরে নদী আছে, অ্যান্ড প্রচুর প্রচুর টি এস্টেট। এই ভদ্রলোক উনি তুরতুরিয়া বলে একটা টি এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। বিয়ে হয়েছে বছর 2-1 ধরে নেন, আর একটা ছোট বাচ্চা আছে, 6-7 months old। হ্যাঁ, এবং এরা সবাই, মানে উনি যেটা করলেন আর কি, এবং ফ্যামিলি নিয়ে টি গার্ডেন্সে গেছেন। টি গার্ডেন্সে তো বেশ ভালোই, মানে থাকার খাওয়ার বন্দোবস্ত সবকিছু থাকে, মানে স্প্লেন্ডেড ইনডিড। তো এখন ভদ্রমহিলা ওখানে গেলেন, গিয়ে তো দেখেন যে টি এস্টেটের যে অফিসটা আছে তার মধ্যে প্রচুর মুখোশ আছে, বিভিন্ন সুন্দর সুন্দর মুখোশ। হ্যাঁ, এবং যেটা হয় আর কি, যে ওখানকার কালচার একটু ভুটানিজ কালচারের সাথে কিছু মেলে, এই মুখোশ কালচারটা ওখানে ভীষণ আছে। আর ভদ্রমহিলার একটা মুখোশ পছন্দ হয়ে যায়, কোন এক অপদেবতার মুখোশ, ঠিক আছে, মুখোশ পছন্দ হয়। সে বলে এই মুখোশ আমি বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে আমি মুখোশটা লাগাবো। আর তখনই গোর্খা যে থাকে সে বলে নেই নেই ম্যাডাম জি, এ তো নেই লেকে জানা হয়, অপদেবতা হয়, আগে খা যায়গা, এই করেগা ওই করেগা, অনেক কিছু বলেছে। কিন্তু ভদ্রমহিলা আর কি শোনেনি ব্যাপারটা। উনি যেটা করলেন, উনি একদম ডাইরেক্ট মুখোশ নিয়ে, হ্যাঁ, বাসার মধ্যে একদম পুরো লাগা টাকা দিচ্ছেন। তো এইবার যা হয় আর কি, ছোট্ট বাচ্চাকে দুপুরবেলা খাওয়াচ্ছেন। বাচ্চা তো খাইতে চায় না, অ্যাজ ইউজুয়াল, এভরি লিটল চাইল্ড অ্যারাউন্ড। এবং সে বাচ্চাকে বলে, দেখো এক্ষুনি খেয়ে নাও, নাহলে কিন্তু জুজু আসবে। ওকে, খুব ভালো কথা। ঠিক সেই মুহূর্তে নাকি বাতাস আসলো, ওকে, এবং একটা ভয়েস ওনার কানের কাছে বলল যে জুজু আসবে, জুজু আসবে। ভদ্রমহিলা এবার কিন্তু ভয় পেয়েছেন, মানে মহিলাকে কেউ একজন বলছেন যে জুজু আসবে, জুজু আসবে, ঠিক আছে। উনি কিন্তু এখন একটু ভয় পেয়েছেন স্লাইটলি। পরের দিন আবার দুপুরবেলা সেম ঘটনা, বাচ্চা খাচ্ছে না, বাচ্চাকে খাওয়ানোর জন্য সে জোর জবরদস্তি করছে, এবং আবার সে বলে এক্ষুনি বলছি খেয়ে নাও, নাহলে কিন্তু জুজু আসবে। এবার আবার সেম জিনিস, ভয়েসটা আরেকটু নাকি জোরালো, তখন আরেকটু বেশি অডিবল। সে বলে যে জুজু আসবে, জুজু আসবে। এবার ভদ্রমহিলা বেশ ভয় পান,
উনি বিকেলবেলা ওনার হাজবেন্ড আসতেই উনি ইমিডিয়েটলি বলে, দেখো আমরা এখানে থাকতে চাই না, আমি অ্যাটলিস্ট এখানে থাকতে চাই না, বিকজ এই জায়গাটা শিওরলি হন্টেড, কিছু একটা ঘটনা ঘটেছে। বলে কি হয়েছে তোমার সাথে আমাকে বলো, হাজবেন্ড বলেছে। তো সে বলে যে ওকে দেখো বাচ্চা খাচ্ছিল না, তো ওই সময় আমি বললাম যে এক্ষুনি খেয়ে নাও, না হলে কিন্তু জুজু আসবে। ঠিক সেই সময় নাকি অ্যাপারেন্টলি বেশ জোরে ভয়েসটা বলে ওঠে, জুজু খাচ্ছে, জুজু খাচ্ছে। আচ্ছা। এবং তখনই বাচ্চার চিৎকার, এবং যেটা হয় ওনারা দুজন পাশের রুমে মানে ইমিডিয়েটলি দৌড়ে যান, গিয়ে দেখেন যে বাচ্চাটা হাফ ইটেন, অর্ধেক খাওয়া। আচ্ছা। জানলার ওখানে একটা খুব অদ্ভুত ক্রিচার, ক্রিচারটা কিঞ্চিত রেপটিলিয়ান, একটু নেকড়ের মতন, আবার একটু হিউম্যান ফিচার্স আছে, মানে টিপিক্যাল ক্রিপ্টিড যেরকম হয় আর কি, একদম ওরকম টাইপের। সে তাদের দিকে তাকায় নাকি জানলা দিয়ে বেরোয় চলে যায়। ভদ্রলোক এরপরে পাগল হয়ে গেলেন এবং ভদ্রমহিলা মাস 6 পর উনি মারা যান। তো ভদ্রলোক যিনি পাগল হয়ে গেছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন টি এস্টেটের, ওনার বড় ভাই আমাদেরকে ডেকে নিয়ে গল্পটা শোনায়। আচ্ছা। এবং সাথে সাথে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে গিয়ে জুজুর ছবি। জুজুর ছবি? হ্যাঁ, ভদ্রলোক এঁকেছেন। আচ্ছা, ঠিক আছে। না হলে আমি বললাম কিভাবে যে এটা একটু কিঞ্চিত রেপ্টিলিয়ান, কিঞ্চিত নেকড়ের মতন, আবার একটু হিউম্যান টাইপের, মানে একটা আনকরা হাত ছবি আঁকলে যেরকম হয় আর কি, একটা ছবি আঁকা। ভদ্রলোক একটু পাগলাটে গোছের টাইপের আর কি। তো কাকু যিনি ছিলেন আমার সাথে, উনি যিনি উকিল অ্যান্ড তান্ত্রিক কম্বাইন্ড ছিলেন, উনি বললেন যে একটু এটা নিয়ে ইনভেস্টিগেশন করা যাক। উনি যে কথাটা বলেছিলেন যে দেখো আমার যেটা মনে হয় যে এটা কোনো ভূত না, this is not a spirit, this is not a ghost, but this is something called a lesser demon, মানে something which comes from a different creature, যেটা একটা অন্য প্লেনের থেকে আসে। আমরা একটা প্লেনে থাকি, কিন্তু at the same time আমাদের সাথে সাথে হয়তো মানে আরেকটা প্লেনে অন্য কোনো ক্রিচাররা হয়তো বসবাস করে। উনি যে কথাটা অ্যাকচুয়ালি ইউজ করেছিলেন সেটা হচ্ছে গিয়ে লেসার ডিমন, মানে যদি এটাকে ট্রান্সলেট করা হয় ইট উইল বি লাইক ছোট্ট শয়তান টাইপের কিছু একখানা আর কি। এরা নাকি মাঝে মধ্যেই আমাদের মধ্যে ঢুকে পড়ে, আসে, আমাদের রূপ নিতে পারে, ইনভিজিবল থাকতে পারে, নিজেদের অরিজিনাল রূপে ফেরত চলে যেতে পারে। তো তার যে আইডিয়াটা ছিল যে এই তুরতুরিয়া টি এস্টেটের চারিপাশে এইসব জায়গাতে এ ঘুরে বেড়াচ্ছে, হি ইজ দেয়ার, এবং হয়তো এই মাঝে মধ্যে ওখানে প্রচুর না এই চিতাবাঘ বাচ্চা খেয়ে ফেলেছে, চিতাবাঘ বাচ্চা মেরে ফেলেছে, এই জিনিসপত্রগুলো ভীষণ থাকতো, মানুষকে অ্যাটাক করছে, সবকিছু কেউ কোনোদিন দেখেনি আর কি। আচ্ছা। তো আমরাও তুরতুরিয়া টি এস্টেটে গেছিলাম, মানে ওটা আসলে চিতাবাঘ কিনা বা এরকম এটা কেউ জানে না। আমরাও তুরতুরিয়া টি এস্টেটে গেছিলাম এবং 3 দিন ওখানে ছিলাম, আমরা কিচ্ছু খুঁজে পাইনি, নাথিং অ্যাট অল। ইনফ্যাক্ট সব গল্পগুলো সবার থেকে শুনেছি, বিভিন্ন মানুষজন বিভিন্ন নামে ডাকে আর কি। আচ্ছা, সবাই মনে করে জঙ্গলের মধ্যে একটা অপদেবতা আছে যে ওখানে থাকে, এন্ড এই জন্য সবাই একটু ভয়ে এড়িয়ে চলে আর কি, যে দরকার নেই, এর সাথে বেশি মেস করা উচিত না। তবে কাহিনী আমি সাকিব ভাইয়ের নিশ্চয়ই কিছু বলার আছে। আই থিংক ভূতিসটা আমাদের একটা নাটক বানাচ্ছে। ওকে, বাট ইনভেস্টিগেশন কিভাবে যাই না, আই লাভ দ্য স্টোরি। But let me tell you one more thing, গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা। ওম শান্তি ওমে শাহরুখ খান যেরকম বলেছিল কি হে 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 দোস্ত কাহানি অভি তক খতম নেই হুই। 12 বছর না, প্রায় 10 বছর কেটে গেছে। স্টোরিটা স্টোরি আকারে মানুষজনকে, বিভিন্ন মানুষকে মাঝে মধ্যে শোনায় যেন এরকম একখানা ঘটনা ঘটেছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। কি ঠিক তখনই একদিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে রাত্রিবেলা ফোন দেয়, ও নিকেতনে থাকে। আচ্ছা, ঢাকা নিকেতনে। আচ্ছা, এবং নিকেতনে থাকে, ও আমাকে বলে যে তো তাড়াতাড়ি একটু আয়, আমার ছেলে বাম্বোর ছবি এঁকেছে। বাম্বো বেসিক্যালি ওর ছেলের ইমাজিনারি প্লেমেট। ওকে, বাচ্চারা অনেক সময় ইমাজিনারি প্লেমেট দিয়ে খেলে, তো সেরকম ইমাজিনারি প্লেমেট আর কি। মজার জিনিসটা হচ্ছে আমি ছবিটা দেখতে গেছিলাম। আচ্ছা, আনক্যানি রিজেম্বলেন্স টু জুজু।
মানে ওই ঘটনাটা ঘটেছে এক জায়গায়, এটা ঢাকার নিকেতন, এবং ছবিটা মিলে গেছে একদম। তো থিওরি আর কি, জাস্ট থিওরি, অবভিয়াসলি এটার কোনো প্রুফ নেই, কারণ কোনো ইনভেস্টিগেশনই ওরকম নেই, তো প্রুফ কিভাবে থাকবে? এন্ড দ্যাট ইজ মেবি যেগুলোকে আমরা পল্টারজাইস্ট অ্যাক্টিভিটিস বলি, যে থাকে না কিছু খুনে ভূত, খারাপ ভূত, হ্যাঁ, যারা মানে ক্ষতি করে, হয়তো এরা আত্মা বা ভূত না, maybe they are different creatures from different places. I think it's worth the investigation. কি বলেন ওয়েল শাকিব, আমরা কিন্তু এতক্ষণ চুপ করেছিলাম, আমরা কিছু জিনিস বলি নেই, বলে দেব। আচ্ছা, ওয়েল ওকে, একটা জিনিস বলি। ঘটনাটা হচ্ছে প্রায় 3 বছর আগে। আচ্ছা, একদিন কফি 11-এ আমি আর কৌশিকদা বসে ভূতের গল্প করছিলাম, তখন আপনি আমাকে এই গল্পটা বলেছিলেন, রাইট? একেবারে এই গল্পটা, এবং গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা, এবং আজকে একটা বোম ফুটাই, এই সেম সিমিলার স্টোরি, এটা তো একটা মিথ টাইপের, অনেকে অনেক কথা বলে, রাইট? এরকম একটা সিমিলার স্টোরি বাংলাদেশের সিলেটের এবং ইন্ডিয়ার বর্ডারে জুরির দিকে হয়েছে, এবং আমি বুঝতে পারছি যে কেন সিমিলারিটিটা আপনি লক্ষ্য করছেন। সিমিলারিটি স্টেট রিজন, ভয়ঙ্কর সিমিলারিটি। এবং ব্যাপারটা হচ্ছে যে এই আমার কাছে আজকে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যে নিকেতনে মানে ঢাকায় একটা ছেলে বসে ছবিটা আঁকছে। মানে প্রথমে যখন আমরা এই স্টোরিটা শুনেছিলাম, শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল। তখনও এটা প্রায় 3 বছর না, আরো আগে হবে, 4-5 বছর আগে হবে। ওই যে বাংলাদেশের যখন ইয়ে করছিলাম আমরা, তখন রকলিংকের কাজ, ওই সময়কার কথা, অনেক আগের কথা। তারপরে তখনও আমাদের ওই ভৌতিক টিমও হয়নি, সো এগুলো কিছু হয়নি। সো কিন্তু গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমি এই গল্পটা আরেকজনকে বলি, এবং যাকে বলি তার বাড়ি সিলেট, এবং সে তখন আমাকে বললো যে আমি তো এরকম একটা ঘটনা শুনেছি, এবং আমরা এটা কোথায়, ইন্ডিয়া? বললো যে ওই আশেপাশেই। আমার আশেপাশে মানে কি? বললো যে বর্ডারের ওইদিকে, মানে ওই সাইডেও এই সাইডেও। এবং আমি কিছু ডিলিং করার পরে কিছু ইনফরমেশন পেলাম, পাওয়ার পর তারপরে যখন এই ভূতিস নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, একদিন এই সাকিব জিব্রানকে বললাম, সাকিব একটাকে যেই কারণে বললো যে আমরা একটা এপিসোড করলে কেমন হয়। দ্য থিং ইজ, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেট করছি, এবং আমরা একটা এপিসোড বানাচ্ছি। এবং আজকে যখন এখানে আসছিলাম, আসার সময় আমরা আলাপ করছিলাম, বলছিলাম যে কৌশিকদা একটা এই গল্পটা বলেছিল, আজকে আমরা আবার মাইকের বাইরে বসে আরো কিছু ইনফরমেশন নিব, বিকজ আমরা দেখতে পাচ্ছি সিমিলারিটিটা এত বেশি কেন, মানে জিনিসটার ঘটনাটা কি। সো এই টি এস্টেট, এই পাহাড়ি জায়গা, এবং এই যে জুজু ডিমনটা, হ্যাঁ এই টাইপের, ওইখানেও আমরা যা শুনছি অলমোস্ট সেম। ওইখানে কিছু বাচ্চা টাচ্চা নাকি হারায় যায়, এবং যেহেতু উপজাতীয়রা, ওদের তো আর অতটা ইয়ে থাকে না, ওদের পাওয়ার অনেক ক্ষমতা নেই, সো তারা 2 দিন কান্নাকাটি করে তারপর চুপ করে যায়। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি অথরিটির কাছে ওইভাবে জিনিসগুলো যায় না। This track was downloaded from FusionBD.com. সো আমাদের অনেক কষ্টে অনেক ইনফরমেশন বের করতে হয়েছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে, মানে আমি বাংলাদেশের ঘটনাটা বলছি। 5 বছর পর পর, এটা একজন শিক্ষিত লোক আমাদের বলেছে, তার হিসাবে সে অনেকদিন ধরে ওই এরিয়াতে থাকে। 5 বছর পর পর ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত, স্প্রিং, হ্যাঁ এই সময়টায় নাকি এই ধরনের জিনিসপত্র অনেক বেশি হয়। এন্ড গেস হোয়াট, আমরা লাস্ট ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত অনেক দিন, প্রায় এই 30 দিনের মধ্যে আমরা বোধহয় 4 বার গিয়েছি, না 2-3 বার দিন করে থেকেছি। এবং ট্রাস্ট মি কৌশিকদা, আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, কোনো জুজু বা কোনো ক্রিচারের ভিডিও না। আমাদের কি হয়েছিল, আমাদের কি হয়েছিল, জাস্ট এটা দেখাবো, এবং এটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাকি আমাকে বললেন। মানে আমরা জানি না ওখানে আমাদের সব জিনিসের তো এক্সপ্লেনেশন থাকে না, এই জন্যই তো এটা প্যারানর্মাল। এক্স্যাক্টলি। তো আমি আজকে আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, যে না আমি তার মানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং আমারও যে জিনিসটা ভালো লাগলো, যে আমি তো নিজে বন্ধু বান্ধবদের মাঝখানে একটা থিওরি প্রপোন্ড করছিলাম, যে এরা সিমিলার জিনিসপত্র, সবাই মানে এক টাইপের, স্পিসিসটা একই। এটা আজকে আপনার কথাটা শুনে আরেকটুখানি বেশি মানে স্ট্রং হলো আর কি, যে ইউ নো দ্যাট এই থিওরিটা দিস মাইট জাস্ট হ্যাপেন। কিন্তু আমার কাছে প্রশ্নটা হতে যায় যে মানে সবচেয়ে মজার পার্ট বা ভয়ঙ্কর পার্ট, যেটা বলবো, মজার পার্ট বললে ভুল হবে, সেটা হচ্ছে যে ওই জায়গার একটা ব্যাপার, সেটা ঢাকার নিকেতনে একটা বাচ্চা বসে আছে। মানে এই জিনিসটা আমি জানি না যে এটা মানে কিভাবে। এখানে একটু জাস্ট মানে একটু লবণ ছিটে আর কি। ওকে, সেটা হচ্ছে যে মানে সুমন ভাই, আমি জীবন, we were all there একসাথে, we had similar experiences. ওকে,
I'm not convinced. It's always good to have a skeptic on the team. I'm not convinced because আমি বলি because especially টি স্টেট বা জঙ্গল টঙ্গলের দিকে যারা থাকে তার ওখানে এখন তো অনেক মডার্ন লাইফ চলে এসেছে, তারপর অনেক ওয়াইল্ড ক্রিচার্স থাকে, যেমন চিতাবাঘ ছিল বা এসব ছিল। অনেক বাচ্চারা চিতাবাঘের এটাই বলা হয়, এই ওয়াইল্ড ক্রিচার্স অনেক সময় ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে। সো এটা দুই ভাবে এক্সপ্লেন করা যায়, একটা হচ্ছে যে ওরা বলে পশু পাখি নিয়ে গেছে, একটা হচ্ছে যে আল্লাহ জানে কি হয়েছে, কোন একটা অশরীর এসে নিয়ে গেছে বা হোয়াট এভার। এখন ওনার কেসে যেটা ইন্টারেস্টিং স্টোরি, এখানে যেটা হতে পারে যে মেবি ইট ওয়াজ এ টাইগার হোয়াট এভার, কিন্তু ওনারা তখন মানে when you're seeing your child, একটু আগে আমি ধমক দিয়ে গেছি, এখন গিয়ে দেখছি মানে হাফ ইটেন, তখন কিন্তু ব্রেন ঠিক থাকার কথা না। তখন হোয়াট ইউ সি এন্ড হোয়াট ইউ ফিল, হাউ ডু মানে, কিন্তু দুটো সম্ভাবনায় আছে, মানে দুটোই হতে পারে। I'm just saying, আর নিকেতনের বসে যে ছেলেটা যেটা আছে এখন, এটা কি হবে? You open any, you play any PlayStation game, কমিক, মুভি, এরকম ক্রিচার প্রচুর দেখা যায়। So যেমন আমার ছোটবেলায় ইমাজিনারি ফ্রেন্ড ছিল একটা ছোট্ট র্যাবিট। Why? Because তখন আমি PlayStation 3 খেলতাম না, তাই। আচ্ছা, এখন যদি আমার র্যাবিট থাকতো তাহলে ইট উড হ্যাভ ফ্যাংস, রাইট, এই দুটো ব্যাট উইংস থাকতো, তখন আমি দেখি নাই। সো আমার ছোট একটা ইমাজিনারি র্যাবিট। সো এরকম আর কি। এনিওয়ে জাস্ট ওকে। আচ্ছা, এদিকে আমি একটা কৌশিক একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের যে ভৌতশ্রী যে টিম, আমরা ছিল 4 জনের টিম, আমরা 3 জন থাকি, আরেকটা মেয়ে থাকে, ও রিসার্চ করে, মেইনলি সাইটে খুব কম যায়, 2-1 বার গিয়েছে। আমাদের 3 জনের মধ্যে জিব্রান পুরোপুরি ভাবে বিলিভার, সবকিছু বিলিভ করে। আমি হচ্ছে সামওয়্যার ইন বিটুইন, আমি করতে চাই, আই ওয়ান্ট টু বিলিভ। আর সাকিব কোন অবস্থাতে কোনো কিছু বিলিভ করে না। এটা ভালো টিম, এবং হ্যাঁ, এই জন্য এক্স্যাক্টলি, এই জন্য টিমটা ভালো। এই কারণে অনেক সময় আমরা অনেক কিছু দেখে হয়তোবা বলি যে না এটা নিশ্চয়ই একটা কিছু, তখন সাকিব এরকম একটা কথা বলে, তখন বলে যাচ্ছে সরি ভুল হয়েছে। আচ্ছা, উইন্ড করিডোর, কৌশিকদার যে উইন্ড করিডোর ব্যাপারটা আমাদের এটা হয়েছিল, মনে আছে? আমাদের এটা হয়েছিল, ইট ওয়াজ সাডেনলি ভেরি কোল্ড। এসে শুনবে তখন বলছে আচ্ছা এই জীবনের প্রথম ঠান্ডা লাগছে, কখনো ইউজুয়ালি তো গরম হয়, ওনার এসব এক্সপিরিয়েন্স আছে। তো তখন আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে আসলে না, ওই জায়গাটাই এরকম। তারপরে পাশের লোকজন বললো হ্যাঁ এখানে দেখছেন না, এই যে দিক ফাঁক ফোকর আছে, বাতাস আসে। মজার ব্যাপার কি সাকিব ভাই, যে যারা বিলিভ করে না তাদের ক্ষেত্রেও আমাদের কৌশিকদের একটা ব্যাখ্যা আছে, যেটা আমরা একটু শুনছিলাম, একটু বলবেন ওটা? যে আমি যেটা বলেছি আর কি, মানে মানুষজন সবাই বলে যে আমি জাস্ট ওয়ান সেকেন্ড, আই এম নট আ ডিসবিলিভার টু বি আ ডিসবিলিভার। ওকে, মানে ইটস নট লাইক যে না এটা হইতে পারে না, ইটস নট পসিবল। নো, এনিথিং ইজ পসিবল। আমার কথা হচ্ছে লেটস ইনভেস্টিগেট, লেটস স্টাডি। When all else is eliminated and we can't explain anything, তখন আমরা বলবো। যেমন আমরা যদি সবাই মানে অনেকে এসে অনেক গল্প বলতে পারে, সবগুলো বিশ্বাস করলে আমরা মনে হবে সারাক্ষণ রূপকথা আছি, তাই না? সেটাই। সো তখন ইটস বেটার টু ইনভেস্টিগেট এন্ড অল দ্যাট। এই আর কিছু না, নাথিং এলস। And for my sake, আমি believe queen not just because of believing, but it's definitely I'm like an early warning system এখন। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমরা কি মানে আবার একটা গান টান শুনে আসি না? একটা গান টান শুনে আসি, তারপরে এখানে আমাদের একটা গান আছে, সেই গানটা হচ্ছে ফর সেকেন্ড, ড্রিম থিয়েটারের অদ্ভুত সুন্দর একটা ট্র্যাক। আমরা ট্র্যাকটা শুনে আসি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে পারেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। প্লে করছি ফর সেকেন্ড বাই ড্রিম থিয়েটার। FM haunted by Airtel. আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে ভূতের আড্ডায়। আর ঘড়িতে সময় এখন 12:35। সাথে আছি রাসেল এবং আমাদের সাথে ভৌতিস টিম এবং আমাদের কৌশিকদা আছেন। ভৌতিস টিমে রয়েছেন সুমন ভাই, সবাই জানেন। আমাদের রয়েছেন সাকিব ভাই, সবাই এর মধ্যে তার পরিচয় পেয়ে গেছেন গত সপ্তাহে, এবং বুঝতেই পারছেন যে সাকিব ভাই অনেক মানে কি বলবো, যে আমাদের মানে কি বলবো, যতটুকুতে আমরা ভয় পেতাম তার অনেকটাই মানে কি বলবো সাহস যোগাচ্ছেন সাকিব ভাই। জিবরান ভাই
দোতলায় আছেন। তো আমরা কিছু SMS পড়তে চাই। আমরা SMS দেখছি, এখানে বেশ কিছু SMS রয়েছে এবং আমাকে SMS করেছেন আমাদেরকে অপসরী, এবং অপসরী বলেছেন যে তাদের বিল্ডিং এ কিছুদিন আগে একজন আন্টি মারা গিয়েছিলেন এবং এখন যেটা হচ্ছে, এরকম ঘটনা আমি কিন্তু আসলে শোয়ের আগে কৌশিকদার কাছেও শুনছিলাম আমি। এখন যেটা হচ্ছে, অনেকেই সেই বিল্ডিং এর অনেকেই তাকে এখন স্বপ্নে দেখছেন, তাকে দেখতে পাচ্ছেন আর কি। এই ব্যাপারটা আর কি কোনো ইয়ে আছে নাকি, ব্যাখ্যা আছে নাকি, যে কি কারণে দেখছেন তাকে? এটা কি মানে আরেকটু ক্লিয়ার করলে বলতে পারলে ভালো হতো, যে শুধুমাত্র কি ড্রিমেই দেখছেন নাকি সামনাসামনি দেখতে পাচ্ছেন, এরকম একটা ব্যাপার আর কি। আবার আরেকজন আমাকে SMS করেছেন, তিনি চিটাগং থেকে SMS করেছেন এবং তিনি চিটাগং এ একটা নাম, সুমন ভাই নামটা না বলি না, বাসার নাম কি বলবো আমরা, মনে হয় না। হ্যাঁ, আমার মনে হয় নামটা বলার দরকার নেই, নামটা বলার দরকার নেই, কারণ অ্যাড্রেস পেয়েছি, একটা অ্যাড্রেস পেয়েছে। এবং চিটাগং এ কিন্তু আমরা কৌশিকদার সাথে কথা বলছিলাম, ইনফ্যাক্ট সাকিব ভাই, মানে এরকম ঘটনা, এবং তারা যেটা বলছে যে আর কিছুই বলেনি, যে একবার আসো এবং দেখে যাও যে এখানে আগ্রাবাদে কি ঘটছে, আগ্রাবাদের একটা বাসা, আগ্রাবাদে কি ঘটছে। এবং হ্যাঁ, এবং সেইটাই কৌশিকদার চেহারা দেখে বুঝতে পারছি এবং কিছু বলবেন এই ব্যাপারটায়। আমরা এখান থেকে শুরু করি আর কি। আমি সোর্স কিছু বলছি না, একটা অ্যাড্রেস এখানে পাওয়া গেছে এবং বেশ কিঞ্চিত শকড আর কি। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে, আমি ঠিক ওরকমই একটা অ্যাড্রেসের ব্যাপারে শুনেছিলাম। অ্যাপারেন্টলি ওখানে নাকি বিগত বর্ষে 100 বছর ধরে একটা জিনের পরিবার থাকে, ওকে, ইন হিউম্যান ফর্ম। তারা বসবাস করছে সবার মাঝখানে। তারা তাদের পরিচয় খুব মুষ্টিময় কিছু মানুষকে জানায় এবং তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে খুবই সুন্দর, সবার মধ্যে নাকি মিলেমিশে থাকে। ইনফ্যাক্ট আমার মামাতো ভাই, হি গট আ চান্স টু গো টু দ্য ওয়ান অ্যান্ড অনলি জিনের ওয়েডিং এবং উনি ভয়ের চোটে যান নেই। আমি তাকে বারবার করে বলেছিলাম, তুমি কেন গেলে না, তুমি কেন গেলে না, তুমি কি করলে, তুমি কেন গেলে না? বললেন, না রে ভাই, আমি ভীষণ ভয় পাইছিলাম। এবং আপনি যে খাবার দাবারের কথা বলছিলেন ওদের, এক্স্যাক্টলি, সেখানে নাকি মানে আউট অফ দিস ওয়ার্ল্ড খাবার দাবার নাকি থাকে অ্যাপারেন্টলি। যেতেই হবে না সাকিব ভাই, ইফতারটা করতে হলে একটু কোইন্সিডেন্স বেশি হয়ে যাচ্ছে। আশা করি যে যিনি SMS টা পাঠিয়েছেন চিটাগং থেকে, উনি যদি আরেকটা মানে জাস্ট একটুখানি ক্লিয়ার করে দেয় যে এইটাই আসল ঘটনার নাকি। হ্যাঁ, অনেকেই তো SMS পাঠাচ্ছে। চিটাগং থেকে যিনি SMS পাঠিয়েছেন, সামথিং ম্যানশন বাসাটার নাম, আপনি একটু ক্লিয়ার করেন যে ওখানকার ঘটনাটা কি, আমাদের 2 লাইনে যদি লেখে পাঠান আমরা তাহলে ওটা একটু ভেরিফাই করব। এবং ম্যানশনের নামের শুরুতে যে নামটা, সেই নামটা খুব পরিচিত একটা নাম, খুবই পরিচিত একটা নাম আমার কাছে। উনি নাম্বারও দিয়েছেন, আমরা নাম্বারটা রাখছি, উনি নাম্বারটা নোট করতে বলেছেন আমাদেরকে। এছাড়াও দেখছি যে আরিফ, তিনি যেটা দেখছেন যে তিনি ইদানিং যেটা দেখতে পাচ্ছেন, তিনি ভূত বিশ্বাস করতেন না, কিন্তু রিসেন্টলি তিনি দেখেছেন যে তার পেছনে মানে একটা এরকম ফিল করেছেন যে একটা গলা কাটা মানুষ হেঁটে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। ইমিডিয়েটলি ডাক্তার দেখানো হয়েছে না, মানে কিছু বলে। ওয়েল, মানুষজন অনেক সময় মেন্টাল স্টেট অফ মাইন্ড আর কি, এক এক সময় অনেক সময় মানুষজন অনেক কিছু দেখে, এর মানে এই না যে তখন কিছু আছে। বিকজ আমরা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে টিমটা, আমরা যে লাস্ট 3 বছর ধরে যে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অলমোস্ট 42টা জায়গার উপরে আমরা গিয়েছি। এর মধ্যে অনেক জায়গায় আমরা অনেক কিছু দেখেছি, দেখে নিয়ে যে তা না, বাট তারপর যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করলাম, তখন সবকিছুরই মানে সবকিছু না হলেও মোস্ট অফ দ্য প্লেসেসেরই একটা না একটা এক্সপ্লেনেশন আমরা দিতে পেরেছি। আমরা 8-10টা জায়গায় কোনো এক্সপ্লেনেশন এখনো ঠিক মতো দিতে পারিনি, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা এপিসোড করছি। কিন্তু বাকি জায়গাগুলোর তাহলে ঘটনাটা কি? সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি এখানে যদি বেশি ঘাটাঘাটি না করতাম, তাহলে হয়তো মনে করতাম যে না, হয়তো সব জায়গাতেই কিছু না কিছু আছে। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনেক কিছু দেখি, এর মানে এই না। শরীরে যেমন পটাশিয়াম আর সোডিয়ামের লেভেল বাড়া কমার সাথে সাথে মানুষজন অনেক ধরনের হ্যালুসিনেট করে আর কি, অনেকভাবে হ্যালুসিনেট করে। সো এই টাইপের জিনিসপত্র হয়। সো আমার মনে হয় যে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে একটা ডিসিশনে আসলে ভালো হবে। জিনের পরিবার বাস করছে কয়েকশো বছর ধরে, এই ব্যাপারটা কি বলবেন? মানে এটা তো এই যে মানে যিনি SMS করছেন তার পরের SMS আমরা ক্লিয়ার হতে পারবো, কিন্তু এই জিনিসটা আমি শো শুরু করার আগেই একবার শুনলাম আমাদের কৌশিকদার কাছ থেকে। ব্যাপারটা কেমন মিলে গেল, জায়গাটার নাম মিলে গেল এবং সবকিছু মিলে যাচ্ছে, নামটা মিলে যাচ্ছে। সো এটা কিভাবে সম্ভব? ওয়েল,
ডেফিনেটলি যে আমি যেটা বলবো ডেফিনেটলি যে বিশ্বাস করে যে মানে জিন বা ভূত বা অন্য কিছু যে বিশ্বাস করে সে আমার ধারণা আজকের অনেকেই জানে যে আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ডেফিনেটলি সে ওটা শুনবে আমরা ওগুলো নিয়ে আলাপ করছি সো হ্যাঁ একটা কানেকশন এখানে হতেই পারে বাট আমার কথা হচ্ছে যে এই আজকে আমরা যে এসএমএস গুলো পাচ্ছি এতে আমি লিসেনারদের বলছি আপনারা যারা এসএমএস পাঠাচ্ছেন তারা নিঃসংকোচে এসএমএস পাঠাতে পারেন আমরা ডেফিনেটলি সবগুলো এসএমএস পড়ে আমরা এটা নিয়ে যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে ওখানে আমাদের লোকজন আছে তারা যোগাযোগ করবে বা ফোন করবে তারপরে যদি ওরকম একটা কিছু মনে হয় যে আমাদের যাওয়া দরকার আমরা ডেফিনেটলি যাবো ইনভেস্টিগেট করতে এবং আমরা মানে কি বলবো সেটা আমরা চেষ্টা করবো যে ভূত এফএমএও সেই ব্যাপারটা সরাসরি যদি কিছু করা যায় অবশ্যই এটা আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এবং আমরা মনে হয় যে একটা গল্প আর একটা গল্প শুনতে যাচ্ছি কারণ অনেকেই বারবার করে বলছেন যে গল্পের ব্যাপারটা একটা গল্প একটা ইনসিডেন্ট নিয়ে ওকে গল্প এর আগের এটা কি গল্প না ঠিক মানে গল্প হলেও সত্যি আর এক্সপেরিয়েন্স আর কি রাইট সো এর আগের পর্বে এপিসোডে আমরা ব্রেকে যাওয়ার আগে কৌশিক কি যেন একটা বলতে গিয়ে কোনটা কি নিয়ে জানি আমরা কথা বলছিলাম একটা ইন্টারেস্টিং আমরা আমি আমার নিজেরও মনে আসছে না আর কি এই মুহূর্তে ডাজন্ট ম্যাটার যদি মনে আসে উই উইল কন্টিনিউ আবার কন্টিনিউ করব আমরা কন্টিনিউ যেটা বলছিলাম যে লাস্ট এপিসোডে আমরা বলেছি যে আমরা আমাদের কাছে অনেক ধরনের ঘটনা আছে যেগুলো আমরা কিছু কিছু আমরা বলছি কিছু কিছু বলছি না যে আমাদের যেহেতু ভৌতিস্ট নামে একটা টিভি শো আসছে ওখানে আমরা কিছু জিনিস রেখে দিচ্ছি বাট একটা ঘটনা আমি বলতেই পারি এটা বেশ এটা অ্যাকচুয়ালি পার্সোনালি আমি একা এক্সপিরিয়েন্স করেছিলাম আচ্ছা এটা হচ্ছে প্রায় 6 বছর না আরো বেশি হবে বেশ কয়েক বছর আগের কথা আচ্ছা আমি তখন সিঙ্গাপুরে গিয়েছিলাম একটা কাজে আচ্ছা তা ওই সময় অ্যাকচুয়ালি হোটেল পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল বিকজ আমি লাস্ট মোমেন্টে আমি অ্যাকচুয়ালি হোটেল বুকিং দিয়েছিলাম সো আমি ইউজুয়ালি যে হোটেলে থাকি ওটা পাইনি সো একটা হোটেল পেলাম এটা হচ্ছে সিঙ্গাপুরের অর্চার্ড রোড আছে খুবই ফেমাস একটা জায়গা নিউ ইয়র্কে যেমন টাইমস স্কয়ারে সবাই যায় সিঙ্গাপুরে ওই অর্চার্ড রোডে সবাই যায় সো অর্চার্ড রোড একটা হোটেলের নামটা আমি বলছিলাম নামটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল আচ্ছা গ্র্যান্ড সেন্ট্রালের 3 তলায় ছিলাম রুম নাম্বারটা আমি ভুলে গেছি এটা একেবারে লাস্ট মাথার ডান সাইডের রুম আচ্ছা লিফট থেকে বের হয়ে লাস্ট মাথায় ওই আমি তখন যেটা হলো যে আমি রাতে একটা মুভি দেখে হোটেলে ফিরলাম তো হোটেলে মুভিটা ছিল হচ্ছে সিক্স সেন্স তখন মাত্র রিলিজ হয়েছিল সিক্স সেন্স তো আপনারা বুঝতেই পারছেন এটা প্রায় 10 বছর আগে হওয়ার কথা তাহলে এরকম একটা কিছু অনেক আগের কথা সো সিক্স সেন্স দেখে রাতেও আসলাম এসে মুভিটা দেখতে গেছিলাম রাত 12টার মুভি আর কি সো 2টা 2:30টার দিকে হোটেলে ব্যাক করেছি করে ঘুমাতে যাবো তখন এরকম 3টা 3:30 কিছু একটা বাজে সো শুলাম বিছানায় শাওয়ার টাউন নিয়ে বিছানায় শুলাম শোয়ার পরে ঘুম আসছে না একটু মানে মুভিটা মাথার মধ্যে ঘুরছে এই টাইপের একটা সিচুয়েশন হঠাৎ করে রুমে সিলিং এর দিকে একটা আওয়াজ হলো টুকটাক একটা আওয়াজ এবং এই টাইপের আওয়াজ কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবসময় পাই রাতেবেলা ঘুমানোর সময় অনেক সময় হয় না যে একটা লাইট বা ফ্যান মানে কোন একটা টুকটাক রুমের মধ্যে আওয়াজ হয় সো দু একবার আওয়াজ হলো আমি ওটা আর বদার পরিবার চিন্তাই করছিলাম না ওটা নিয়ে কিন্তু আবার দেন এগেন ওই সিক্স সেন্স দেখেছিলাম সো হঠাৎ করে এই ভুট্টুতের ব্যাপার স্যাপার মাথার মধ্যে চেপে বসলো এবং আমাদের ব্যাপারটা যেটা হয় যে আমরা যখন একটু ভয় পাওয়া শুরু করি তখন এটা মাল্টিপ্লাই হতে থাকে একটা ছোট জিনিস সো আওয়াজ হতে একটা সময় আমার না একটু ভয় লাগা শুরু করলো স্বীকার করতে অসুবিধা নেই আমি একটু ভয় পাচ্ছিলাম আর আমার একটা খুব স্বভাব আছে সেটা হচ্ছে যে আমি যদি কখনো ভয় পাই আমি যেই কারণে ভয়টা পাচ্ছি সোর্সটা যেটা আমি ওটা ফেস করার চেষ্টা করি আচ্ছা যখন আওয়াজ হচ্ছিল তখন আমি হঠাৎ করেই একটু জোরে জোরেই বললাম সাহস সঞ্চয় মানে ভয়টা কাটানোর জন্য যে কি এত টুকটাক আওয়াজ করছিস মানে পারলে একটু জোরে আওয়াজ কর মানে আমি ইচ্ছে করে একটু চিৎকার করে একটু বললাম বলার সাথে সাথে আমার মনে হলো কি যে আওয়াজটা কিরকম আমি মুখ দিয়ে বলি টাক 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 এই টাইপের একটা জিনিস মনে হয় যে সিলিং এর মধ্যে কেউ কিছু একটা বাড়ি দিল টাইপের একটু মানে জিনিসটা একটু উইয়ার্ড একটা আওয়াজ ওটা শুনে না আমি তখন আমি ভয় পেয়ে গেছি আমি বললাম যে ব্যাপারটিকে আমি সাথে সাথে উঠে বসলাম কিছুক্ষণ বসে থাকলাম তারপর কোনো আওয়াজ নেই কিছু নেই বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এটা জাস্ট এটা কোইন্সিডেন্স তখনই একটা কোথাও কিছু একটা হয়েছে একটা আওয়াজ আমি তখন আবার শুয়ে পড়লাম একটু পরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হলো শুয়ে আছি একটু পরে আমি একটা আওয়াজ পেতে শুরু করলাম বাথরুম থেকে এবং তারপরে আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি বাথরুমে পানি পড়ার আওয়াজ হচ্ছে
আচ্ছা, দিস ইজ উইয়ার্ড বিকজ আমি বাথরুমে যাইনি, আমি বাথরুমে শাওয়ার নিয়ে এসে আমি ঘুমাতে চলে এসেছি। তার আগে পর্যন্ত কোনো ধরনের এটা ওই শাওয়ার নিয়ে আসারও প্রায় 1.5-2 ঘন্টা পরের ঘটনা। বাথরুমে যে কল ছেড়েছে, কল থেকে পানি পড়ছে, এই টাইপের একটা আওয়াজ। এবং তখন আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি ভয় পেলাম। সাথে সাথে তখন আমি চিন্তা করলাম এখন কি আমি বাথরুমে যাবো, বাথরুমে কি দেখবো নাকি দেখবো না, এই করতে করতে তারপরে একটা সময় যখন দেখলাম যে পানির আওয়াজটা বন্ধ হয়ে গেল তখন একটু সাহস আসলো। আসার পরে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে তখন আমি ইয়েতে কল দিলাম, নিচের রিসেপশনে কল দিলাম, রুম সার্ভিসে কল দিলাম, 24 আওয়ার্স রুম সার্ভিস। তখন কল দিয়ে বললাম আচ্ছা তোমাদের এখানে খাবার টাবার কি আছে, বলো যে এখন তো তখন মানে সকালের মানে তখন কটা 4টা বাজে বা এরকম একটা, মানে সকালও না রাতও না, মাঝে মাঝে একটা জায়গা। রুম সার্ভিসে বলে যে আমরা এখন তোমাকে স্যান্ডউইচ দিতে পারবো। আমি বললাম যে ফাইন ভাই, স্যান্ডউইচ নিয়ে আসো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেউ আসুক রুমে, আমি তো ভয় পাচ্ছি না। এবং আমি বসেছি, এখনো আসে না স্যান্ডউইচ, আসে না কেন। তারপরে অনেকক্ষণ পর স্যান্ডউইচ নিয়ে যে আসো তাকে দেখে মনে হলো হ্যাঁ, ততক্ষণ আমি লাইটটা জ্বালানো অবস্থা আমি বসে আছি, বাথরুমে যাইনি যদিও, এখানে বসেছিলাম। এবং যখন আসলো তখন ওকে দেখে মনে হলো আল্লাহ সেভিয়ার, মানে এত মানে লোকটাকে এত ভালো লাগছিল। আমি বললাম যে দাঁড়াও। তারপরে ইউজুয়ালি আমি যেটা করি যে বিল না দিয়ে সাইন করে দিই, আমি যখন সাইন না করে আমি একটা বড় একটা নোট দিলাম যাতে এটা চেঞ্জ করে আবার নিয়ে আসে। তখন আমার ভয় লাগছিল। এবং ওর সাথে চেঞ্জ যখন নিয়ে আসলো তখন ওর সাথে অনেক গল্প বলে যে দেখো আমার নিচে যেতে হবে। বললাম যে না তুমি আরেকটু থাকো, অসুবিধা নাই, তাই এখানে কেমন লাগে রাত্রেবেলা যে কাজ করো এই টাইপের। মানে আমি চেষ্টা করছিলাম যে ও কিছু একটা বলুক এবং জেনে নেওয়া কিছু। বাট ওই রাতে পরে যেটা হলো যে সকাল একটু আলো হওয়ার সাথে সাথে আমি যেটা করলাম, ব্যাগ ট্যাগ নিয়ে সোজা নিচে রিসেপশনে গিয়ে বললাম যে আই ওয়ান্ট টু চেক আউট, আমি এখানে থাকবো না। তারপরে বের হয়ে অন্য হোটেলে আসলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঢাকায় আসার পরে আমি একজনকে গল্পটা বলছিলাম, সে আমার সেও আমি যেই বিজনেস করতাম সে ওই বিজনেসে জড়িত ছিল। তা বিজনেস পার্টনার ঠিক না, মানে কলিগ টাইপের বলা যেতে পারে। ওরকে বলছিলাম এরকম গ্র্যান্ড সেন্ট্রালে গিয়ে গেলাম, এরকম একটা জিনিস হলো। তখন বলো যে আপনি গ্র্যান্ড সেন্ট্রালে কেন থাকবেন, আমি কোনো রুম টুম পাইনি, কেন কি হয়েছে? তো ওই লোক আবার সিঙ্গাপুরে অনেকদিন ধরে মানে 15 বছর ধরে বিজনেস করছে। সে বলো যে দেখেন এই গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলটা নিয়ে আমি অনেক কথা শুনেছি এবং ওই হোটেলের একটা বদনাম আছে যে ওই হোটেলে নাকি রাত্রিবেলা অনেক ধরনের উল্টাপাল্টা জিনিসপত্র হয়। তখন বুঝলাম আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো বা একটা কিছু হয়েছিল, থ্যাঙ্ক গড আমার কিছু হয় নাই, চলে আসি। এটা একটা গল্প, এটা অতটা ভয় না হলেও আমি ডেফিনেটলি বলতে পারবো যে আমি ওই দিন আসলে অনেক ভয় পেয়েছিলাম। মানে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো যখন মানে সবচাইতে বেশি মানে যেটা মজার পার্ট ছিল সেটা হচ্ছে পরবর্তীতে কেউ একজন আবার ওটাকে বললো যে একটা মজার জিনিস হচ্ছে যেটা আমি এর সাথে ডিসকাস করছিলাম যে একটা কমন ফ্যাক্টর এগুলো সব দিক দিয়ে হচ্ছে যে বাথরুমের কল ফসেট, এটা সব জায়গাতেই মোটামুটি এক্সপেরিয়েন্স করেছেন, আমিও সাকিবও। সো মানে আইদার আমাদের বাথরুম সিস্টেম মানে ট্যাপ সিস্টেম খুবই খারাপ বাংলাদেশে, না মানে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইডই তাই হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা কমন জিনিস আমি পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে গল্প শুনতে গিয়ে, সেটা হচ্ছে যে টেলিফোন। আমাকে একজন এরকম বলেছেন যে তার টেলিফোনে কোনো বাতি জ্বলে না আর কি, যখন রিসিভার তোলা হয় তখন কোনো বাতি জ্বলে না, বাটনগুলোতে কোনো বাতি জ্বলে না, কিন্তু সে এরকম মাঝে মাঝে শব্দ পায় যে টেলিফোনের রিং হচ্ছে, কিন্তু রিংটা হয় হচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ডের মতো, সাইরেনের মতো অনেকটা, এবং সেখানে নীল একটা আলো জ্বলে। এবং যখন কাছে আসে তখন বোঝা যায় যে না মানে কেউ কল করছে না, সে হয়তো কাউকে ডায়াল করেছে এবং ডায়াল টোনটা হচ্ছে সাইরেন। This track was downloaded from FusionBD.com. এইরকম একটা ব্যাপার তার সাথে মাঝে মাঝে ঘটে এবং সেই ফোনটা সে ভয়ে তোলেনি এখন পর্যন্ত, কিন্তু এবং তার ফোনের মানে কি বলবো বাটন যেগুলো আছে সেগুলোতে কোনোটাতেই বাতি জ্বলে না, কিন্তু এটাতে খুবই আশ্চর্যের একটা ব্যাপার যে নীল একটা বাতি জ্বলে প্রত্যেকটা বোতামগুলোতে। হাইটেক চিন্তা হতে পারে মেবি। আচ্ছা, তো আমরা আমার মনে হয় যে আবারও কি ব্রেকে যাবো নাকি আরেকটা গল্প শুনতে পারি? কৌশিকদা একটা কিছু কৌশিকদা কল নিয়ে আমরা গল্প করছিলাম তাই তো? হ্যাঁ কল। তো সুমন ভাই মনে আছে বাড়িধারার বাসায় আমার আপনি আসছেন, বেশ সুন্দর একটা পুরনো বাসা, মানে আমি রোড নাম্বার আর বাসা নম্বর বলবো না কারণ আমি জানি ওখানে মানুষজন থাকেন। হ্যাঁ, তো ওনারা শুধু শুধু ভয় পাবেন হয়তো। আমি যখন ঢাকায় প্রথম আসি 2004-এ, তখন ওই বাসাটা বেসিক্যালি ইটস ভেরি ওল্ড হাউস, খুবই সুন্দর ইন দ্য সেন্সে যে পুরোনো বাসা যেরকম হয় আর কি, মডার্ন ফেসিলিটিস এর দিকে একটু প্রবলেম ছিল, কল টল লিক করতো এবং কল নিয়েই গল্পটা ভীষণভাবে কল লিক করতো, পানি লিক করতো, দেয়াল তো ট্যাপ ছিল, কিন্তু ওভারঅল একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম ছিল বাসাটার মধ্যে। বিশাল বড় ছিল, আমি একা মানুষ থাকতাম ওখানে। আর
বেসিক্যালি আমার এমডি আগে বাসাটা ভাড়া নিয়েছিলেন এবং পরে যা হয় আর কি, আফটার কেউ একজন গল্প কিছু একটা ন্যারেট করে, তারপরে আস্তে আস্তে করে সব গল্প বেরোতে থাকে একটু একটু করে। তো হয়েছিল যেটা যে আমার ঠিক টাইমটা মনে নেই, কিন্তু একটা সময় ভীষণ পানির প্রবলেম ইন দ্য সেন্সেস দ্যাট যে এই বাসাটাতে মানে 4টা ফ্লোর, এক একটা ফ্লোরে এক একটা করে ফ্ল্যাট আছে এবং এই 4টা ফ্লোরে 4টা মানে ওয়াটার ট্যাঙ্ক কিন্তু একদম আলাদা আলাদা এবং বিভিন্ন মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের নিজেদের ওয়াটার ট্যাঙ্ক আছে। আমার পানি থাকে না এবং সে যে কি খারাপ অবস্থা হতো সকালবেলায় আমি আসলে বুঝা বলতে পারবো না। তার কারণ হচ্ছে গিয়ে যে নিচে মানে ওই বাসায় তখন এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমি এক সিকিউরিটি গার্ড আর বুড়া চাচা কেয়ারটেকার থাকে। আমি সকালবেলায় চিৎকার করে উঠতাম, চাচা পানি ছাড়েন। চাচা পানি তোলা শুরু করতো, ততক্ষণে আমার সবকিছু শেষ করে ঠরে মানে একদম 10 মিনিটের মধ্যে বেরোয় যেতে হতো, বিকজ সব পানি পড়ে যেত। চাচা প্রচুর রাউন্ড মারলেন বিল্ডিং এর, কিন্তু সে কিছুই খুঁজে পাচ্ছেন না। বলে রাখি যে এখানে একটা রুম আছে, এই বাসায় 4টা রুম ছিল বিরাট বিরাট। তো একটা রুম ছিল যার মধ্যে আমার এমডির সব ফটোগ্রাফি ইকুইপমেন্ট সবকিছু রাখা ছিল এবং এই রুমটা আন্ডার লক এন্ড কি থাকতো সবসময়। ইনফ্যাক্ট সুমন ভাই ওখানে শুটিংও করছেন ওই রুমের মধ্যে। হ্যাঁ, তো এই রুমটা ইউজুয়ালি আন্ডার লক এন্ড কি এবং এই কিটা থাকতো আমার এমডির কাছে। তো আমার এমডি তখন দেশে নেই। হ্যাঁ, এবং এই পানি কোথা থেকে পড়ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পানি আসছে চলে যাচ্ছে, এন্ড ইউ নো আমি বেশ কষ্টের মধ্যে আছি আর কি, মানে বেশ কষ্টের মধ্যে। তো চাচা রোজই রাউন্ড লাগায়। চাচাকে ইনফ্যাক্ট আমি বললাম যে চাচা আপনি যখন এবার পানি তুলবেন, তুলে একটুখানি রাউন্ড দিতে থাকবেন যে যদি কোন দিকে যায় মানে কোন একটা পাইপের থেকে পানি পড়ছে যদি আপনি মানে ফিগার আউট করতে পারেন। তো সো এরকম একটা সময় আগে থেকে বলে দিই যে এই বাসায় কেউ আসে না, হ্যাঁ কেউ আসে না আমি ছাড়া, নো ওয়ান। তো হঠাৎ একদিন রাত্রিবেলায় বাসায় ফিরলাম, আমার ওয়ার্ক স্টেশনটার উপরে একটা নোট লেখা আছে, একটা ওয়ার্ক স্টেশনের উপরে একটা নোট, আচ্ছা কাগজের উপরে লেখা আছে এবং ইংলিশে লেখা CHK চেক দ্য স্টুডিও। এটা কে লিখেছে? আমার কোয়েশ্চেন হচ্ছে ওইটাই, এটা কে লিখেছে? চেক দ্য স্টুডিও। ওকে, মানে যে রুমটা লক ছিল, হ্যাঁ ওই লকড রুমটা লকটাই চেক দ্য, এবং পানি কিন্তু পানিটা তো ওভারফ্লো হয়ে বাইরে চলে আসার কথা। এক্স্যাক্টলি, আমি বলি এখন তাড়াতাড়ি করে আমি গেলাম আমার এমডির বাসায়। উনি তো বাসায় নেই, উনি তো মানে আউট অফ স্টেশন। হ্যাঁ, আই ম্যানেজ টু প্রকিউর দ্য কি। দরজা খুলে দেখলাম ভেরি ফানিলি প্রত্যেকটা কল ওই রুমের খোলা, প্রত্যেকটা কল খোলা এবং অবভিয়াসলি কারুর মাথায় নেই, কারুর মনে নেই যে কল কবে খোলা হয়েছিল এবং জিজ্ঞেস করতে যে কোনো এক সময় কি কেউ এসেছিল এখানে, না নো ওয়ান, মানে নোবডি কামস টু দিস হাউস আর কি। এখানে আমি রাত্রিবেলা থাকতে আসি আর কি, ইটস লাইক দ্যাট, কেউ এখানে আসে না। তারপরে যেটা আমি করলাম আর কি, একটু খুব ফানি একখানে জিনিস করলাম, যেই যা করেছে আমাকে হেল্প আউট করেছে, তাই না? অবশ্যই, মানে সে তো অবশ্যই। আমি বললাম যে ভাই আপনি যেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ, you are most welcome to stay over here as long as you want to. ঠিক আছে, as long as you want to আপনি থাকেন। তো এটার সাথে সাথে একটা মেসও আছে, হিট গল্পের সাথে সাথে একটা মেসও থাকে। তো আমি বাসা চেঞ্জ করে ফেলেছি মিনওয়াইল। ওকে, অন্য একখানা বাসায় আছি বনানীতে। একদিন রাতে ঘুমায় আছি, হঠাৎ খাট ধাপ 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 করে নড়তে শুরু করলো। আমি ঘুমের ঘরে বললাম ভাই কিছু থাকলে লিখা যাও। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে শুনলাম ঢাকায় আর্থিক হয়েছে। যাই হোক, আমার যেটা মনে হয় যে মানে কিন্তু আগের গল্পটা আসলে খুব অন্যরকম ছিল। আমার কাছে মনে হলো যে এত পানি আসলে ওভারফ্লো কেন করলো না, ওভারফ্লো, কারণ আমার সাথে প্রচুর এরকম ওভারফ্লোর গল্প হয়েছে এবং ওভারফ্লো মানে ওভারফ্লো সে মানে মেন রোডে পানি চলে এসেছে। কিন্তু ওইখানে যদি কল
ওই কলগুলো দিয়ে যদি পানি যদি মানে বেরিয়ে থাকে ওভারফ্লো কেন করলো না, আর যদি তাই হয় তাহলে সব সময় যখন সব পাইপগুলো ওই সময় যখন চেক করছিল তখন কেন বুঝতে পারলো না যে চাচা কেন বুঝতে পারলো না যে ওই বাসায় ফ্রম দ্য ভেরি বিগিনিং রয়েছেন, মানে সে প্রত্যেকটা মানে কর্নার ওই বাসার ছিলেন। মানে আমার কাছে মনে হচ্ছে ভ্যাম্পায়াররা যেরকম রক্ত খায় এখানে হয়তো এরকম একটা ভূত পানি খায়, পানি খেয়ে সব হয়তো শেষ করে দিয়েছে এরকম একটা হতে পারে। সাকিবের মানে আমি ভার্সনটা একটু শুনতে চাই। অনেকক্ষণ ধরে চিন্তা করছেন সাকিব, আমার মনে হয় যে কি কিছু কি আছে এরকম বলার? না, আজকে অনেক আপত্তি জানিয়েছি, আর আপত্তি জানতে চাই না। তার মানে এই ব্যাপারটার মধ্যে আসলে সন্দেহ থেকে গেল আর কি। আমরা যেটা মনে হয় যে সুমন ভাই কিছু বলবেন নাকি আমরা একটা ব্রেকে যাবো আবার? আমাদের তো অ্যাকচুয়ালি যাওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পরে আমরা ছোট্ট দুটো গল্প করে তারপরে ওকে, তাহলে আমরা একটা ব্রেকে যাই। আর এখন যে গানটা শুনবো তার আগে জানিয়ে দিই যে SMS করার নিয়মটা যারা জানেন না তাদেরকে বলছি যে আমার সেরকম যদি কোনো মজার বা কিরকম সেরকম যদি কোনো একটা মানে ইন্টারেস্টিং কোনো SMS আপনি করতে পারেন তাহলে আমরা সরাসরি আপনাকে কল করব, আমাদের কল ভেসে উঠবে আপনার সেলফোনে। আর এই মুহূর্তে আর যারা এখনো জানেন না তাদেরকে নিয়মটা বলে দিই যে শাউট লিখে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখুন এবং পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই ভূত নিয়ে আপনার যত তথ্য ইচ্ছা করলে আপনি আমাকে দিতে পারেন। আর এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে মাইকেল জ্যাকসনের ডেফিনেটলি একটা গান, ঘোস্ট। গানটির নামই ঘোস্ট। চলুন শুনে আসি গানটি। Bhoot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে বাস্তব, এবং কথা অনুযায়ী আজকে কোনো গেস্ট নেই। তবে একটা কথা বলতে চাই যে অনেকখানি তো হয়ে গেল, অনেকখানি শুনে ফেলেছেন সেকেন্ড এপিসোডে, কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন, তারপরে আমি চাচ্ছি যে বাকি ঘটনাটা আমরা শুনে ফেলি আজকে। SMS আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে SMS করেছেন, শিমুল SMS করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি SMS করেছেন সাগর, SMS করেছেন সাইফুল, আমাকে SMS করেছেন পান্থ, SMS করেছেন আমাকে তানজিম সহ আরো অনেকে। তো সেই SMS গুলোর মধ্যে আমি এখন আপাতত না যাই, আমি বরং বাকি ঘটনা শুনে দিই। তবে তার আগে আপনাকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু এখন আপনার এই এপিসোডে যদি মিস করে ফেলেন তাহলে আবারও শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনি ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040 এবং তারপরে আপনি সিলেক্ট করুন চ্যানেল 22 এবং চ্যানেল 22 সিলেক্ট করার পরে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো চলে এসছে এবং তারপরে আপনি পছন্দ মতো যে এপিসোডটি মিস করেছেন, যে এপিসোডটি আগে শুননি, সেই এপিসোডটি চাইলেই শুনতে পারবেন। অ্যান্ড ইচ্ছা করলে আপনি কিন্তু ভূত এফএম এর এখন যে ভূত এফএম এর যে কলার টিউনটা আমরা বাজাই, সেই ভূত এফএম এর কলার টিউনটা আপনি ইচ্ছা করলেই কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, কোড নাম্বারটা মনে রাখতে হবে, and code number is 92125 and you can activate it by sending an SMS. আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। চলুন শুনে আসি বাকি অংশটুকু। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল, মানে সকাল না, রাত, এখন একদম মাঝ রাতের পরে 1:13। আর এখানে আমরা সবাই ভূত নিয়েই কথা বলছি এবং ভূতের যে সমস্ত সবাই এক্সপেরিয়েন্স করছেন সেই সমস্ত এক্সপেরিয়েন্স। তো আমরা এতক্ষণ নিজেদের মধ্যে কথা বলছিলাম সবাই। সুমন ভাইয়ের কাছে আমরা গল্প শুনেছি একটা, আমরা বেশ কিছু গল্প শুনেছি আমাদের কৌশিকদের কাছ থেকে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যারা শুনছেন এই শোটা সেরকম একজনের কাছ থেকে, এবং সেরকম একজনকে আমরা পেয়েও গিয়েছি। আমাদের সাথে এখন যিনি কথা বলবেন তার নামটা তার কাছ থেকে জানবো, তবে তিনি কি করেন সেটা আমি বলে দিচ্ছি। তিনি অ্যাম্বুলেন্স চালান, রাইট? এখন তার অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে থেকে একটা এক্সপিরিয়েন্স আমরা শুনবো তার কাছ থেকে। হ্যালো।
হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার একটা গল্প ছিল, যে গল্পটা আমরা একটু আগে, মানে যে গল্পটা আপনি বলতে চেয়েছিলেন এবং আমাদেরকে জানিয়েছেন একটা গল্প বলবেন, সেই গল্পটা একটু শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। আমরা আসলে ওনাকে ঠিক, আমি বুঝতে পারছেন যে উনি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে। মাঝখানে একবার হ্যালো শুনেছি কিন্তু আমরা। হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, কিন্তু এখন দেখছি যে আবার বন্ধ হয়ে গেল কথাটা। যাই হোক, আমরা অন্য একটা গল্পে যাই, সুমন ভাইয়ের গল্পে যাই, দেখি। উনি তো সাড়া দিচ্ছেন না, তো এই ফাঁকে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে এলিফ্যান্ট রোডের দিকে একটা হোটেল ছিল। আচ্ছা, বেশ আগে, হোটেলের নামটা বলছি না। এনিওয়েজ, এই হোটেলটা নিয়ে অনেক ধরনের গল্প আমরা শুনতাম এক সময়, ছোটবেলায় অনেক গল্প শুনতাম। তো আমি যেই ঘটনাটা এখন বলবো, এই ঘটনাটা আমি শুনেছি এই হোটেলের ওয়ান অফ দ্য ওনার্স এর ছেলেরা ওখানে থাকতো আর কি, তাদের কাছে আমি শুনেছি। আমার ক্লোজ বড় ভাই এবং আমার ক্লোজ ফ্রেন্ড, এদের কাছ থেকে শোনা। তারা ওখানে থাকতো, অনেক বছর থেকেছে। তো এই হোটেলটার একটা ব্যাপার ছিল, এই হোটেলে সামহাউ, মানে কোইন্সিডেন্স বলে যাই বলি, 3 জন মানুষ সুইসাইড করেছে। এটা 3টা ঘটনা, মানে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই। একজন মোস্ট প্রবলি অনেক স্লিপিং পিলস খেয়েছিল, মারা গিয়েছিল। আরেকজন ওই গলায় দড়ি দিয়ে ঝুলে মারা গেছিল। আরেকজন খুবই ভয়ঙ্করভাবে মারা গিয়েছিল। সে পেট্রোলের ক্যান নিয়ে এসে ছাদের মধ্যে উঠে গায়ের মধ্যে পেট্রোল জ্বালিয়ে সুইসাইড করেছিল। এরকম একটা জিনিস ছিল। এই ধরনের জিনিসপত্র যখন ওখানে হয়েছিল, তারপর থেকে জিনিস, মানে ওখানে সমস্যা আরো বেড়ে গেল। হোটেলটার একতলা থেকে, মানে দোতলাতে অ্যাকচুয়ালি প্রবলেম গুলো হতো। আচ্ছা, 3 তলাটা আবার ফাইন ছিল, একতলাটা ঠিক ছিল। সো আমি একজনের কাছে শুনেছি তার মায়ের ঘটনা। ওনার ওখানে থাকতো। উনি বলেছিল যে একদিন রাতে নাকি একতলা থেকে 3 তলায় উঠছিল। উঠতে গিয়ে উনি উঠতে পারেনি, বিকজ সিঁড়ির মধ্যে কালো বেড়াল, এবং বিড়াল একটা না, প্রত্যেকটা সিঁড়ির প্রত্যেকটা স্টেপে একটা করে বিড়াল, নাকি সবগুলো কালো বিড়াল, তার দিকে তাকিয়েছে। এরকম একটা সিন দেখেছিল। মানে সিঁড়ির প্রত্যেকটা স্টেপে মানে অনেকগুলো বিড়াল লাইন ধরে দাঁড়িয়ে আছে। এবং এই গল্পটা যিনি বলেছিলেন, ওনার মানে এখানে বানিয়ে বলার কিছু নাই আর কি। হ্যাঁ, স্বাভাবিক। ওরকম একজন রিলায়েবল একজনের কাছ থেকে শোনা। এবং এটা তো ছোট একটা জিনিস। ওখানে যেটা হতো যে অনেক সময় যখন আমরা একতলা থেকে 3 তলায় যেতাম, 3 তলায় আমরা আড্ডা যেতাম ওখানে, ততদিনে হোটেলটা বন্ধ হয়ে গেছে আর কি, তখনকার কথা। আচ্ছা, তো 3 তলায় যাওয়ার সময় দোতলা যখন ক্রস করতাম আমরা, একটা উইয়ার্ড একটা স্মেল পাওয়া যেত। স্মেলটা কিছুটা আতর টাইপের, কিন্তু ঠিক তা না, এটা মাঝামাঝি একটা জিনিস। এই টাইপের জিনিসপত্র তখন আমরা ওখানে পেতাম। সো ওইখানে একবার যেটা হলো যে আমরা অনেক ফাজলামি করে যে না, আমরা দেখবো ভূত আছে নাকি, এইটাই হাবি যাবি। আমরা গেলাম, গিয়ে প্রত্যেকটা দরজা, বিশাল বড় করিডোর, 2 সাইডে অনেকগুলো রুম ছিল। তো হোটেলের রুম ছিল অ্যাকচুয়ালি। সো হোটেলের রুমের দরজাগুলো একটা খুলছিলাম যে কেউ আছে নাকি, এই ভূত কথা, এই টাইপের ফাজলামি করছিলাম। করতে করতে একটা সময় এসে আমার আরেকটা ফ্রেন্ড, আমরা 3-4 জন ছিলাম, একজন বললো যে সুমন, এই দরজাটা লক, এখানে ঢোকা যাচ্ছে না। আমি তখন তাকে বললাম যে না না, এই দরজাটা লক না, একটু আগে আমি দরজাটা খুলে দেখেছি, এটার মধ্যে কিছু নাই। তখন বললো না সুমন, দরজাটা লক। এবং তখন আমরা দরজাটা অনেক টানাটানি করলাম এবং দ্য ডোর ওয়াজ লকড। এবং জিনিসটা আমাদের কাছে খুব অবাক লাগছিল, বিকজ একটু আগে আমার পুরোপুরি মনে আছে ওই রুমে আমরা গিয়েছিও, বাট সে যেহেতু যায়নি, সে অন্য জায়গা থেকে আসছিল ওই পাশ থেকে, আর আমরা এই পাশ থেকে যাচ্ছিলাম। সো তখন আমরা এটা অতটা পাত্তা দিইনি আর কি, যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তারপরে ওই হোটেলে একটা নাইট গার্ড থাকতো, সিকিউরিটি গার্ড, তার কাছে কিছু গল্প শুনলাম। রাতে সে অনেক সময় অনেক কিছু দেখেছে, তার মধ্যে একটা জিনিস সে দেখতো প্রায়, সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সে নাকি দেখতো রাত্রেবেলা হোটেলের বাইরের দেয়ালে একটা মানুষ ক্রল করতে করতে উপরে যাচ্ছে আর কি, মানে কোনো মধ্যাকর্ষণ শক্তির কোনো ব্যাপার নেই আর কি, আমরা বলতে পারি স্পাইডারম্যানের মতো আর কি। বাট জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভয়ঙ্কর। এবং যেই মানুষটা উঠতো সে নাকি খালি গায়ে, তার গায়ে জামা ছিল না এবং তার মাথা ছিল না কোনো। সে যতবার দেখেছে কোনো মাথা নেই, এবং তার পিঠের পেছনে 2টো চোখ।
এবং এটা নাকি অনেকবার দেখেছে। এবং তারপরে এই কথা শোনার পরে ওইখানে দু একজন থাকতো, তাদের সাথে আমরা আলাপ করেছি এবং অনেকেই সিমিলার এই কথাগুলো বলেছে যে হ্যাঁ এখানে একটা সমস্যা আছে। এবং এটা এলিফ্যান্ট রোডের আশেপাশে একটা জায়গায়, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ওরকম এরিয়াতে। এবং এটা কি কোনো মানে নির্দিষ্ট টাইমিং আছে? যে না, এটা নির্দিষ্ট কোনো টাইমিং নেই। এবং তারপর এটা নিয়ে আমরা আরো ঘাটাঘাটি করার পরে শুনলাম যে এইখানে যখন হোটেলটা হচ্ছিল অনেক আগের কথা, তখন নাকি ওই যখন ওই যে কনস্ট্রাকশনের জন্য ওই যে যখন কি বলে এটা ফাউন্ডেশনের জন্য মাটি করা হচ্ছিল, ওখানে নাকি পানি উঠেছিল। এবং একদিন নাকি আমার ফ্রেন্ডরাই বলেছে যে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বড় ভাই তারা দেখেছে যে রাতের বেলা অন্ধকার হয়ে যাওয়ার পরে ওই পানির ভেতরে একটা আলো দেখেছে তারা, এবং আলোটা নাচানাচি করছে টাইপের একটা জিনিস। ওরা তখন তো হোটেলটা তখনও হয়নি, সো তারা তখনও বুঝেনি এটা কি, মনে করেছিল লাইট কিছু একটা হবে। বাট এই ধরনের টুকরো টুকরো একটা একটা করে ঘটনা ওখানে ঘটা শুরু করলো। এবং তারপরে এক সময় ওই একটা তাদের পরিচিত কোন একজন আসলো, উনি একটু কি বলবো মানে এই ধরনের জিনিসপত্র নিয়ে একটু ইয়ে করে আর কি, একটু পিট টাইপের একজন লোক, তাকে নিয়ে আসা হলো। এবং সে এসে সে খুব বলল যে এখানে খুব অদ্ভুত ধরনের কিছু সমস্যা আছে, এখানে কোনো একটা প্রবলেম আছে। এবং প্রবলেমটা কি খুঁজে পাওয়া যাচ্ছেন। তারপরে একদিন ওরা সবাই বসলো, ওই ভদ্রলোক হঠাৎ করে একটু পাগলের মতন হয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়ে একতলা থেকে দৌড়ে দোতলায় গেল, দোতলায় করিডোর দিয়ে দৌড়ে যেতে যেতে একসময় একটা রুমের দরজা খুব জোরে খুলে বাথরুমে ঢুকলো। বাথরুমে ঢুকে সে নাকি লাফ দিয়ে, আগে তো ওই যে বাথরুমের কমোডগুলোর যে উপরে ছিল পানি স্টোরেজের জায়গাটা ছিল উপরে, চেইন দিয়ে টেনে টানতে হতো। ওই ভদ্রলোক নাকি গিয়ে লাফ দিয়ে ওটার উপরে ঝাঁপিয়ে পড়ে এটা ভেঙে ফেললো। ভাঙার সাথে সাথে ওখান থেকে যখন পানি পড়া শুরু করলো, ওখানে মানে এক মুঠ তাবিজ পাওয়া গেল। ওই মানে যেখানে পানিগুলো থাকে ওখান থেকে এক গালা তাবিজ পাওয়া গেল। এবং ওই তাবিজ নিয়ে বললো যে এখানে কেউ কোন ধরনের ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করেছে, বলে যেটাকে, হ্যাঁ অনেকে এটা বলে। এবং একটা কাজের ছেলে ছিল, সে একদিন রাত্রিবেলা দৌড়ে একতলায় এসে চিৎকার চেঁচামেচি কি ব্যাপার, সে বললো যে সে রাত্রিবেলা যে দরজাটা যে লক করতে গেছিল দোতলার করিডোরে, সে দেখেছে একেবারে লাস্ট মাথায় দূরে একজন তো দাঁড়িয়ে আছে, তো অন্ধকার তো বোঝা যাচ্ছে না। সে ফার্স্টে অতটা পাত্তা দেয়নি, তারপরে দেখেছি ওই শ্যাডো টাইপের জিনিস আস্তে আস্তে কাছে আসছে। একটা সময় দেখলো যে ওই জিনিস খুব জোরে দৌড়ে আসছে তার দিকে। এবং সে এতই চিৎকার করে ভয় পেয়েছে, চলে এসেছে। সে সবাই বললো যে আচ্ছা তুই কি দেখেছিস বল, বলে যে স্যার কেউ একজন দৌড়ে আসছে, তার গলা নাই, মাথা নাই। সেই একই ব্যাপার যে তার মাথা নেই, আমি দেখি। এবং ও তারপর এখানে থাকেনি, ও জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছে, মানে ও চাকরি ছেড়ে দিয়েছিল, এত ভয় পেয়েছিল। এবং 3 তলাতে একবার আমার সিনিয়র ফ্রেন্ডরা, মানে যারা ওই হোটেলের মালিক টালিকের ফ্রেন্ডরা, ওরা একদিন রাত্রিবেলা আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তারা বললো যে চল আমরা একটু দোতলায় যাই, দেখি কি ভূত আছে একটু, মানে যে ফ্রেন্ডরা যেটা হয় একটু ফাজলামো করে হয়তো ব্যাপারটা ছিল। সো ওখানে অনেক ঘটনা আমার সব মনে নেই, আমি একটা বলছি। সো ওরা দোতলায় গেল, গিয়ে একটা রুমের মধ্যে বসে আছে। এবং একটা সময় তারা এত ভয় পেল, বললো যে তারা যেখানে বসে আছে রুমের মধ্যে, ওই আমরা তুড়ি বাজি না এভাবে, যে রুমের মধ্যে কানের পাশে এসে কেউ তুড়ি বাজছে, অথচ কেউ নাই আশেপাশে। এবং এটা একসময় এত সিভিয়ার হয়ে গেল যে তারা শেষে ভয় রুম থেকে এবং এটা সবাই শুনেছে না, সবাই শুনেছে, একজন দুইজন না, সবাই শুনেছে। সো ওইখানে এরকম অনেক কিছু ব্যাপার হয়েছে। এবং আলটিমেটলি ওই হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে একটা অফিস হয়েছিল, অনেক কিছুই হয়েছে, কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি টেকে নেই। আমরা আরেকবার দেখি যে ফোনটা পাই কিনা, না হলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গল্পটা শুনেছি আমি একবার তার কাছ থেকে, তাহলে গল্পটা বলে ফেলা যাবে। এটা একটু দেখি যে তাকে ফোনে পাওয়া যায় কিনা। হ্যালো ভাই, আপনি কি ফোনে আছেন? থাকলে কথা বলেন। ফোনে আছেন? আচ্ছা, ফোনে আছেন, তাহলে আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি তাহলে আপনার গল্পটা একটু বলেন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, আবার বলতেছি, আমি সংক্ষেপে বলতেছি ব্যাপারটা। 2008 সালে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে যখন এই অস্বাভাবিক ক্লাসটা নিয়ে রওনা দিই, এলেঙ্গা থেকে যমুনা থেকে টোল প্লাজার আগে মাঝামাঝি অবস্থায়, সেখানে যখন আমি পৌঁছাই তখন আমার আশেপাশে কোনো গাড়ি ছিল না। এবং এই ধরনের ঘটনা আমার আগে কখনো ঘটেনি, সবসময় গাড়ি থেকে একটা ডিজিএস হবে। তো এটা তো কখনোর ভিতরে ট্যারেক মারা ছিল।
তো আমি যখন চালাচ্ছি তো আমি আমার মিটিং ক্লাসে দেখে বললাম যে তারা মানে খুব শব্দ করে কফিনের ডালাটা উঠাচ্ছিলেন। মানে আমি একটু জিনিসটা বলি যে কফিনে আপনি হচ্ছে কফিন নিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছিলেন এবং সেই গাড়িতে আপনি একা ছিলেন এবং সেই গাড়িটা আপনি যেটা আমাকে বলছিলেন যে কফিনের প্রত্যেকটা জায়গায় পেরেক দিয়ে বন্ধ করা ছিল এবং গাড়িতে আপনি একা ছিলেন এবং মাঝখানে হঠাৎ করে দেখলেন যে কফিনের ডালাটা খোলা। না, আমি এটা শব্দটাও পাইছি, সে যখন ঢাকনাটা খুলে ফেলছে তখন শব্দটা পাইছি। তারপরে আমি পিছন দিকে তাকাইনি, ওরা তখন আমি ভয় পেয়ে গেছি। আমি মিটিং ক্লাসে দেখেছি এবং আমি তখন একটা কথা মিস করে গেছিলাম, যেটা বলছিল ওখানে উঠে সোজা হয়ে বসার পরে যে এর ভিতরে আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছি না, গরম লাগতেছে, মানে একটু খোলা বাতাস যাইছে। তারপর আমি কিছু বলি নাই। তারপরেও সে আমি যখন কিছু নামছি তখন সে আমার ঘাড়ের টোকা দিয়ে বলতেছে যে তুই তো অনেকক্ষণ চালাইনি, অনেক কষ্ট চালাইনি, এবার আমাকে একটু আমি চালাই, তুই গাড়িটা সাইড কর। আমি গাড়িটা সাইড করলাম, সাইড করে আমি খুব স্বাভাবিকভাবে গেট খুলে নামে আসলাম এবং সে মাঝখান দিয়ে এসে সিটের উপরে বসলো, ড্রাইভিং সিটে। তখন আমি ড্রাইভিং সাইডে গেটটা লাগাই দিয়ে মানে উল্টো দিকে এলেঙ্গার দিকে আমি সোজাসুজি দৌড়, মানে গেটটা লক করে দিচ্ছি। আমি সোজা দৌড়ছি, যে হয়তো আমি একজন হয়ে পড়ে গেছি। তারপর সকালবেলা যখন মানুষজন আমাকে উঠাইছে, তাদের নিয়ে আসছে জল কিনছে, জল কিনে করে যখন তারা সুন্দর করে কিনছে তখন আমি আমার গাড়ির কাছে নিয়ে আসলাম। গাড়ি যেরকম পার্ক করে সেরকম পার্ক করে আসছে, কফিনে যেরকম প্যারেক মারে সেরকম প্যারেক মারা যাচ্ছে। ওকে, কিন্তু এর মাঝখানে লোকটা আপনার সাথে কথা বলেছে আপনি এবং সে মানে ড্রাইভ করতে চেয়েছে এবং মানে পুরো ব্যাপারটা আপনি দেখেছেন? ওকে, সো একটা মানে খুবই অদ্ভুত টাইপের একটা গল্প বলো। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে এই গল্পটা শেয়ার করার জন্য। আমার যেটা মনে হয় যে খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল, আর যারা একটু সাউন্ডের কারণে হয়তো অনেকে শুনতে পাননি, সেটা আমি একটু বলে দিই আমার গল্পটা। সেটা হচ্ছে যে উনি বেসিক্যালি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা লাশ নিয়ে যাচ্ছিলেন এবং তার আত্মীয় স্বজন কেউই ইনফ্যাক্ট রাজি হয়নি লাশের সাথে যেতে। এবং তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ফিল করলেন যে পিছনে শব্দ হলো এবং তিনি রাতের বেলা যাচ্ছিলেন, পিছনে খুলে তিনি দেখলেন যে ডালাটা খোলা এবং লাশটা উঠে বসেছে এবং তারপরে তার সাথে কথোপকথন হয়েছিল যে অনেকক্ষণ ধরে তো চালাচ্ছ, এবার আমাকে একটু চালাতে দাও। এবং তারপরে কথাগুলো মোটামুটি ক্লিয়ার ছিল যে তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ড্রাইভিং সিটে সেই লাশটা এসে বসেছিল এবং সে পাশের দরজা দিয়ে মানে সে একেবারে কোনো দিকে না তাকিয়ে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরেছিল তখন সকাল হয়ে গেছে এবং গাড়িটা সেই আগের জায়গাতেই পার্ক করা আছে, মানুষজন তাকে উদ্ধার করেছিল। এই ছিল গল্পটা আর কি, ইনফ্যাক্ট যেটা আমরা জানতে পারলাম আর কি। এবং কৌশিকদা আপনি বলছিলেন যে আসলে অ্যাম্বুলেন্স যেহেতু চালায় ওর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকতে পারে। রাইট। আমার সামনে একটা এসএমএস দেখতে পাচ্ছি। আদর, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন ভূত এন্ড স্মেল? ওকে, ভূত এবং স্মেলের মধ্যে রিলেশনশিপটা কি? বিকজ আমি প্রায় কিছু উইয়ার্ড ব্যাপার ফেস করি। প্লিজ এক্সপ্লেইন। কৌশিকদা কিছু বলবেন স্মেল নিয়ে? আমি যেটুকুনি জানি আমি বলি আর কি। আসলে যে ভূত বা গোস্ট যে জিনিসটা আছে সেটার যদি আপনি ডেফিনেশন কোনোদিন দেখেন তাহলে সেটা হচ্ছে কি বেসিক্যালি লাইক আ অরাল রেকর্ডিং, মানে আপনার পুরো পার্সোনালিটির একটা রেকর্ডিং। পার্সোনালিটির রেকর্ডিং যদি থাকে, কেউ যদি ছেড়ে যায় সেই জিনিসটা, তাহলে সেটা শুধু মানে ভিশন বা সাউন্ড শুধু এতে মানে সীমিত থাকে না। এটা কিন্তু অলফ্যাক্টরি পর্যন্ত চলে যায়, দ্যাট ইজ স্মেল তাও থাকে। আমি বলবো যে আদর একটুখানি চিন্তা ভাবনা মানে একটুখানি প্রপারলি স্মেল করবেন আপনি যে কি হচ্ছে, কারণ আমরা ইউজুয়ালি একটা সিকলি সুইট ভ্যানিলা এসেন্সের মতন যদি আতরের মতন যদি কোনো গন্ধ পাওয়া যায় তাহলে আমরা ইউজুয়ালি ওটাকে অ্যাসোসিয়েট করি উইথ আ গুড স্পিরিট, ওয়েরাজ ব্যাড স্পিরিট বা খারাপ প্রেতাত্মা যেটা আছে তার সাথে যেই স্মেলটা আমরা অ্যাসোসিয়েট করি সেটা হচ্ছে গিয়ে খুব বাজে পোড়া কাবাবের গন্ধ। এক্স্যাক্টলি, পোড়া গন্ধটা, পোড়া গন্ধ, এটা আমিও শুনেছি। ইলেকট্রিক পোড়ার গন্ধর মতনও হতে পারে। হ্যাঁ, এবং যদি এটা একটু ভ্যানিলা এসেন্স বা এর মতন থাকে, আতরের মতন স্মেল থাকে, তাহলে প্লিজ ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। ওটা একটা গুড স্পিরিট যে আপনাদেরকে হয়তো প্রোটেক্ট করছে ওখানে, তাই জন্য জাস্ট গো টু স্লিপ আর কি। তবে সাকিব কিছু আমি একটু আগে বলেছিলাম আমি আপত্তি করবো না, কারণ আমি নিজেও ভয় পেতে চাই এবং দুটো পরপর খুবই ভয়ের গল্প শুনলাম। এখানে আমি জাস্ট একটু রেশনাল কথা বলতে চাই, বিকজ এখানে ইটস এ বিট ডেঞ্জারাস। এর জন্য
স্মেলের একটা ব্যাপার আছে যেটা খুব বাজে একটা অসুখের সাথে রিলেটেড। আপনার বডিতে একটা খুব বাজে অসুখ আছে, আমি ঠিক শিওর নাকি, বাট খুব সিরিয়াস একটা অসুখ হলে ওটা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম হচ্ছে, যেখানে কোনো গন্ধ নেই সেখানে খুব বাজে বা ভালো হোয়াট এভার একটা গন্ধ আপনি পাচ্ছেন যেটা আসলে ওখানে আর কেউ পাচ্ছে না। ওকে, দ্যাট ইজ অ্যান আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা ব্রেন থেকে বডিকে দেওয়া হচ্ছে। সো আপনি যদি রেগুলারলি এই গন্ধটা পেয়ে থাকেন আদর, তাহলে আই উড রিকোয়েস্ট যে আপনি প্লিজ একজন ডাক্তার দেখান, কারণ এটা একটা সিরিয়াস অসুখের একটা লক্ষণ হতে পারে। আমি ভয় টাকাতে যাচ্ছি না, বাট ইট কুড বি এ গোস্টলিয়ে, তাহলে ভালো হবে, দ্যাটস গুড। আর তাও মানে যেহেতু এটা একটা সিরিয়াস ব্যাপার, তাই আমি এখানে একটু এটা ইয়ে করব। আরেকটা জিনিস আছে যেটা বলা উচিত, যে এই স্মেলের ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীতে, আমি বিভিন্ন মুভিতেও দেখেছি এবং দেখেছি যে মানে পড়েছে এরকম যে পোড়া গন্ধ পাওয়া যায়, যেটা যে বললেন যেটা পোড়া গন্ধটা, রাইট। আমি এটা বাজে তবে একটা জিনিস আমার কাছে একেবারে জানা ছিল যে ভ্যানিলা টাইপের মানে যে ব্যাপারটা, যে ইফ ইউ আর গেটিং আ ব্যাড স্মেল, লাইক যদি বার্নিং স্মেল হয়ে থাকে, তাহলে আই উড ওয়ারি অ্যাবাউট সামথিং এলস, বাট সাকিব যেটা বললো ওটা ইজ আ মেজর পসিবিলিটি। ওকে, তো আমার মনে হয় যে আরেকটা ব্রেকে যাই আমরা। তবে তার আগে মানে কি বলবো, যে আমি দেখতে পাচ্ছি আরেকজনও SMS করেছেন আমাদেরকে, এবং SMS করে বলেছেন যে তিনি নাকি সোহেল নাম, এবং তিনি জিনের সাথে কথা বলেছেন, এবং শুধু তিনি একা না, তার ফ্যামিলির সবাই ইনফ্যাক্ট সেই জিনের সাথে কথা বলেছেন। এটা একটা অদ্ভুত টাইপের এক্সপেরিয়েন্স তার জন্য। সো আমরা এরকম, ইনফ্যাক্ট আমার মনে হয় কি আমি চিনি, আমার 2টা বাসা পরে থাকতো। ইনফ্যাক্ট আমার যে লাস্ট বাসাটা ছিল, থাকতাম ইন্দিরা রোডে, দ্যাট প্লেস ওয়াজ প্রিটি হন্টেড। ইনফ্যাক্ট আমার টিম মেম্বারসও একবার যে এক্সপেরিয়েন্স করেছে অনেক কিছু এখানে। জিবরান, তোমাকে এই গল্পটা একটুখানি বলা উচিত, তোমার এক্সপেরিয়েন্স গুলো তো। তাহলে জিবরান, তোমার ব্রেকের পরে উই শুড গেট ব্যাক উইথ দিস। ওকে, আমরা একটা ব্রেক নিয়ে নেই, আর এর মাঝখানে একটা গানও শুনবো। আর যারা এখনো পর্যন্ত SMS করার নিয়মটি জানে না, তাদেরকে আরেকবার বলে দিই যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের কল চলে যাবে আপনার সেলফোনে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে SMS তো পড়বো, আর SMS বেশি বেশি পড়তে চাই। এখন একটা গান শুনবো অর্থহীনের, হয়তোবা। FM, haunted by Airtel. ঘড়িতে সময় 1:40, আর একবার ফিরে এলাম আমরা। আর আমরা মানে কি বলবো, যে আমাদের গল্পে যাবার আগে একটা ফোন কল নেব, এবং এই মুহূর্তে একজন ফোনে ওয়েট করছেন আমাদের সাথে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাদেরকে নিশ্চয়ই? আচ্ছা, আপনার একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন আপনি, এটা একটু শুনতে যাচ্ছি। আগে নামটা শুনবো। This track was downloaded from FusionBD.com. জি, আমার নাম আভিন। জি, গল্পটা আমি শুনতে যাচ্ছিলাম একটু, যে আপনার ভূত নিয়ে একটা এক্সপেরিয়েন্স আছে আপনার, যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন। জি হ্যাঁ, একটু ভূমিকা দিতে হয়। আমাদের আগে 4তলা একটা বাড়ি ছিল, এবং সেই বাড়িতে আমরা পুরো ফ্যামিলি থাকতাম। দুজন ভাড়াটিয়া থাকতো, এর মধ্যে একজন ভাড়াটিয়ারা তারা জিন পালতো। তো এই খবরটা আমরা আসলে পেয়েছিলাম, কিন্তু আমরা খুব একটা পাত্তা দেইনি, কারণ আমাদের ফ্যামিলিতে খুব একটা এরকম বিশ্বাস করে না। তো আমাদের বাড়িটা যখন ভেঙে ফেলে অ্যাপার্টমেন্ট করার জন্য, তখন তাদের বাসার থেকে আমরা প্রচুর পরিমাণের তাবিজ পাই, এবং আমাদের বাড়ির এরকমও করা হয়েছে যে বন্ধ করেন বা কিছু করে এরকম টাইপের, সেই সবকিছু তাবিজ পাওয়া হয় এবং সব ফেলে দেওয়া হয়, এবং তারপরে অ্যাপার্টমেন্ট করা হয়। তারপরে আমরা যখন এই অ্যাপার্টমেন্টে মুভ ইন করি, তখনও তারা ভাড়াটিয়া হিসেবে, মানে তারা অ্যাপার্টমেন্ট কিনে আমাদের এই অ্যাপার্টমেন্টেই আবার থাকা শুরু করে। এবং তাদের এর মাঝখানে তাদের ফ্যামিলিতেও খুব ডিজাস্টার হয়, যে যিনি মানে তাদের ফ্যামিলির সবচেয়ে ভালো মেম্বার তিনি মারা যান, যাদের জিনের সাথে আনাগোনা ছিল তিনি মারা যান। তো অন্য মানুষরা জিন পালেন কিনা এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যাই হোক, তো আমরা যখন মুভ ইন করি, আমার
রুমটা খুব বদ্ধ একটা রুম, এবং আমি এক কোনায় থাকি। আমার খুব সাইলেন্ট আমাদের বাসাটা। তো আমার রুমে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় আর কি। সে হচ্ছে গন্ধ, একটা জিনিস, পোড়া গন্ধ। জি, পোড়া গন্ধ পাওয়া যায়। এবং আমি আমার বাংকার বেড আছে কাঠের, আমার কাঠের বাংকার বেডের উপরে শুই। তো নর্মালি কিছু তো অ্যাবনর্মালিটিস হয় বাংকার বেড নড়ে চড়ে, ওটাতে আমি অভ্যস্ত। কিন্তু প্রথম দিকে কিছুদিন আমার বাংকার বেডটা কাঁপতো, এবং একদিন ওই বাংকার বেডটা মানে অসম্ভব রকমের কাঁপা শুরু করলো নিচ থেকে। মনে হচ্ছে কেউ নিচ থেকে আমাকে ধরে আমার তোষকটাকে নাড়াচ্ছে। এবং আমি ভাবলাম এটা ভূমিকম্প। পরের দিন খবর নিলাম, দেখলাম যে সেদিন কোনো ভূমিকম্প হয়নি। এরকম 2-4 বার হয় যে এরকম বিছানা কাঁপে। তারপরে দরজা খোলার শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, এবং পোড়া গন্ধ। এবং আমার ওই বাংকার বেডে ওঠার জন্য কাঠের যে সিঁড়িটা, ওই সিঁড়িটাতে মনে হয় কে জানি পাড়া দিয়ে উকি দেয়। আচ্ছা। মানে কিন্তু সেই কেউকে কি দেখেছেন কখনো? আমি সেই কেউকে কখনো দেখার সাহসও করিনি, কারণ যতবারই আমার এরকম মনে হয় আমি খুবই শক্ত করে আমার চোখ বন্ধ করে অনেক প্রে করি যাতে সে চলে যায়। এবং আমি 2-4 বার খুলে দেখারও চেষ্টা করেছি, এবং আমি একদিন সাহস করে বেরও হয়েছি দেখার জন্য যে আমাকে কেউ ডাকে নাকি, আমার রুমের কোনো ফ্যামিলি মেম্বার আমার রুমে ঢুকেছে কিনা বা কিছু। এবং আমি দেখি যে কেউ নাই। এবং 2-1 বার সাহস করে যাওয়ার পরে যে আসলে কেউ আছে নাকি, আমার বাথরুমে কেউ নাকি, আমার রুমে কেউ ঢুকলো নাকি, কেউ আসলে উকি দিল নাকি, এসব সব দেখার পরে যখন দেখলাম যে কোনো ফ্যামিলি মেম্বার আসলে না, তখন ভয়টা আরো বেশি তীব্র হয়ে গেল। এবং পরে একদিন এই যে যাই হোক, আমি কৌশিকদা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বস আমার। তো আমি কৌশিকদার সাথে আমি একদিন গল্প করতে করতে ওনাকে আমি এক্সপিরিয়েন্স গুলো বললাম, এবং উনি শুনে আমাকে, আমি আসলে এগুলো মানে বুঝতাম না আসলে এই জিনিসগুলো কি। উনি বললেন যে মেবি এগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে, মেবি এই বাসায় কেউ জিন পালার কারণেই হচ্ছে বা কিছু। তো উনি আমাকে, আমি যেহেতু খুবই ভয় পাই সেই জন্য উনি আমাকে একটা সুতলির মতো দিলেন মন্ত্র পড়ে, এবং বললেন যে উনি এটা কারোর সাথে শেয়ার করেন না, উনি আমাকে মানে আমি যেহেতু এত ভয় পাই তাই আমাকে দিলেন। এবং আমি ওটা সাথে নিয়ে ঘুরি, কারণ বুঝতেই পারছেন যে কি পরিমাণে ভয় লাগার কথা। মানে কিন্তু এখন কি অবস্থা? ওটা এই যে সত্যিটা আপনি যে নিলেন তারপর থেকে কি অবস্থা? পর থেকে আসলে এইসব অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস হয় না, কিন্তু ভয় তো অবশ্যই লাগে। মানুষের আপনি একটা জিনিসের প্রেজেন্স যে আগে মনে হতো যে রুমে আছে বা কিছু, সেই প্রেজেন্সটা এখন আর পাই না। হয়তো বিশ্বাসের কারণেই পাই না, জানি না, বাট মানে আই ফিল সেফার নাও। বুঝতে পারছি। থ্যাংক ইউ আমাদের সাথে অনেক মানে সুন্দর একটা গল্প শেয়ার করার জন্য। মানে এবং আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার এমনিতেই সমস্যা, তারপরেও আপনি ভূত এফএম শুনছেন, এবং যেখানে কিনা সব ভূতের কথা হচ্ছে এবং আমি এটা নিয়ে অনেক শঙ্কিত, কারণ আমি জানি না যে আজকে রাতটা পার করতে পারবো কিনা। পুরো আপনি খুব সুন্দর একটা রাত পার করবেন, আশা করবো সেটাই, এবং কোনো বিপদ মুক্ত হয়ে আপনি রাতটা পার করবেন, কারণ কৌশিকদা এখন আছেন আমাদের সঙ্গে। আমরা এখন আছি এখানে। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কথা বলছিলাম এতক্ষণ, এবং আমরা একটা খুব কি বলবো যে একটা ভয়ঙ্কর একটা গল্প শুনলাম। এরকম হয়তো অনেকের বাসাতেই আছে, এবং যাদের বাসায় এরকম সমস্যাগুলো আছে সেই সমস্ত বাসা সম্পর্কে আমরা জানতেও চাই। সেই জন্য যেটা করতে হবে, আমাদের SMS করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর কৌশিকদা, আমরা আরেকটা গল্প শুনতে চাই আসলে। ইনফ্যাক্ট অনেক ক্ষণ হয়ে গেছে আমরা গল্প শুনি না আপনার। এই গল্পটা যেটা আমি বলবো, এটা হচ্ছে আমার বাবার সাথে হয়েছিল, আমি ওনার থেকেই শুনেছি এই গল্পটা। কিছু না হলেও এটা 60s এর গল্প হবে।
আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ, এবং তারা পারাদ্বীপ পোর্ট, যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে, তারা একটা স্টিল প্ল্যান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি। তো ফিজিবিলিটি রিপোর্ট এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন, তাই জন্য ওনার ওখানে থাকতে হতো। উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন। ওকে, তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা, আমিও লোভী, উনিও লোভী ছিলেন। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই। তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে। সাথে সবসময় উনি ওনার একখানা .32 একটা রিভলভার রাখতেন। ইট ওয়াজ আপনার একটা কনস্টেবলের edition of Smith and Wesson, I think. So he used to always keep it with him, torch রাখতেন, এবং এইগুলো নিয়ে উনি দিলেন হাঁটা। তো হাঁটতে হাঁটতে সবাই খালি গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর, এই তো নাক বরাবর চলে যান, সামনে একটু সামনে। হ্যাঁ, এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন, এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান, এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা, হ্যাঁ, নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি। ঠিক এই সময় যেটা হয়, উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি, মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই, মানে শর্টকাট পৌঁছে যাওয়া যায় ফেরার সময় তাহলে একটু বেটার হয়। প্রায় তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বিকাল হবে। বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন, এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে। বলে ওকে ফাইন। তো আমার বাবা বিচের উপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি। তো যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের উপরে দাঁড়ানো। মহিলার পরনে কিছু নেই, লম্বা চুল, ভীষণ সুন্দরী, এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে। ওকে, কিন্তু কিচ্ছু বলছে না। আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোন একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে, এই সর এখান থেকে সর। সে সরে না, সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই, এই ইলিশ মাছটা চাই। এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন, পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না, সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে। এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন, খুব স্বাভাবিক মানে। এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস উঠে উনি প্রথমে ভয় দেখান, ভয়ের সিনারি নাই, ছুঁড়ে মারে, এবং দ্যাট গোজ থ্রু অ্যান্ড থ্রু হার, মানে এপার থেকে ওপার, মানে একদম ঢুকলো এবং স্টার্ট করে ওখান থেকে বেরোলো। জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া, সেই ছায়া এপাশ থেকে ওপাশে, কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার নাকি মানে একদম প্রপার ফিগার আর কি। এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন, উনি স্পিড শুধু বাড়াননি, এবার উনি দৌড়াচ্ছেন। এই যে প্রেতনি, সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে, ইলিশ মাছ তার চাই। আমার বাবা এবার একটুখানি নাচল বান্ধা হয়েছে, ইলিশ মাছ আমি দিব না। সে একবার ফায়ারও করেছে, কিচ্ছু হয়নি তাতে। সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল। বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি, স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরো যেখানে বন আছে, ইউজুয়ালি ফরেস্ট আছে, সেখানে সবাই বন বিবিকে প্রে করে আর কি। তো বন বিবির একটা মন্দির ছিল, এবং ওখানে যে প্রিস্ট ছিল, সে প্রিস্টের সাথে আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি। তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে, বন বিবির মন্দিরের দিকে। এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে, প্রিস্টকে ডাকে যে আমার পিছনে কিছু একটা পড়েছে, হ্যাঁ আসেন, আমার পিছনে কিছু একটা পড়েছেন, বাঁচান। প্রিস্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে, গাড্ডার উপর দিক দিয়ে লাফ দেবেন, আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালা দিবেন, হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে, হ্যাঁ আপনি হাঁটা দিবেন, আমি আসতেছি।
তো আমার বাবা লাভ দেয় গাড্ডার উপরে, কয়েনও ফেলে, ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত, ইলিশ মাছ ছাড়েনি। হ্যাঁ, একেই বলে হচ্ছে গিয়ে মাছে ভাতে বাঙালি, আমি ইলিশ মাছ ছাড়বো না আমার। এবং সে লাভ দিয়ে ওখানে ঘুরে যায়। তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে মহিলাকে বলছে, মানে উড়িয়া ভাষায় ইনফ্যাক্ট, যে তুমি যাও এখান থেকে। কেন এখানে পেছনে পড়েছো, যাও, চলে যাও এখান থেকে, দিয়ে দিয়েছে তো, যাও। তারপরে দেখা যায় যে মহিলা চলে যায়। আচ্ছা, তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি, 100 বছর আগেকার ঘটনা, যখন নীল চাষ হতো এই এলাকাতে। একটা নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল। অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় আনমার্ডার্ড। তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায়, এবং সে আগেও যেটা করেছে ইজ শি প্রেজ অন পিপল, মেন, এবং তাদের সাথে নাকি সবসময় থাকে, ইনভিজিবল টু এভরিওয়ান, সবার কাছে একদম ইনভিজিবল, খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল, এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জি গুলোকে সব সাক আউট করে নেয়। আচ্ছা, আস্তে আস্তে করে করে, এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল। সবাই তাকে পাগল খানার মধ্যে ফেলে দেয়। আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায়, and she moves on to another host, একটু প্যারাসাইটিক টাইপ অফ, বুঝতে পারছি, গোস্ট আর কি। এবং সাধারণত মনে হয় তারাই ফিরে আসে বারবার, যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী থেকে যায়। এদেরকে বলে আর একটা ফেরতনি। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম, একটা নতুন টার্ম, ফেরতনি, এবং আমি যারা ফিরে আসে। আচ্ছা, এদেরকে বলে ফেরতনি। হ্যাঁ, ফেরতনি। আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি, ওইটারই একটুখানি কি বলবো আর কি, আঞ্চলিক করা আর কি, ফেরতনি, যারা ফিরে আসে। এবং আমি শুনেছি যে অবস্থায়, মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে, হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায়, যে জায়গাটায় শরীরে কাটা, সেই অবস্থায় ফিরে আসে। অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনো ভাবে আসে, বা যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল, দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে, হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো। এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে? আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই, সেহরির টাইম তো হয়ে যাচ্ছে প্রায়। জাস্ট একটা কথা বলে নিই, তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না। সুমন ভাই কেন থাকছেন না, এটা একটু যদি সবার সাথে বলে যান, যাতে আমরা কোনো বাজিক সিচুয়েশন না ফেস করি, যে সুমন ভাই হোয়াট হ্যাপেন্ড টু হিম, হ্যান্ড দেন একটু বলেন। ওকে, হ্যাঁ, নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো, থাকবো না। সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছি এখানে। সো আমি অ্যাকচুয়ালি থাকছি না, বিকজ আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে। এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে। ওয়েল, দ্য থিং ইজ, আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিস্ট টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে, আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্সএনএ রাখা, ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স, তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে। সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি। সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে, যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি। সো যেটা হয়েছে, তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই মাসের 28 তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে। ওখানে একটা প্রায় 150 বছরের পুরনো একটা পাগলা গারদ, একটা মেন্টাল ইনস্টিটিউশন, সাম লুনেটিক অ্যাসাইলাম, ওখানে ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এবং ওখানে নাকি মানে শয়ে মানুষ মারা গেছে, মানে যারা পেশেন্ট ছিল 100-র উপরে মানুষ মারা গেছে, এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন ওখানে অনেকেই যায়, সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড, অনেকেই এটা দেখতে যায়। সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট 28-তে, এই মাসের 28-তে তারা যাচ্ছে ওটা ইনভেস্টিগেট করতে। এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভাইটেশন পেয়েছি। সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ইনভেস্টিগেশনে যাব। সো আই হোপ একটা মজার কোন একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, যে এক্সপিরিয়েন্সই হোক, ডেফিনেটলি আমি যখন ওখান থেকে ব্যাক করবো, তারপরে ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করবো, এবং কি হলো না হলো ওটা নিয়ে আমরা আলাপ করবো। সো এই কারণে আমরা নেক্সট 2 এপিসোডে আমি থাকছি না। সাকিব কিছু বলো? হ্যাঁ, লুনেটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে, যে এখনকার দিনে পাগলা গারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয়, এটা খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত 40-50 বছরে
এই হিউম্যান ট্রিটমেন্টটা, মানে ট্রিটিং দেম এজ পিপল, পাগলদেরকে ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে যতটুকু সম্ভব। এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো 150 বছর 200 বছর পুরনো, আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো, মানে লিটারালি ইলেকট্রিক শক থেরাপি, ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে, বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে কি করলেও ঠিক হবে কেউ জানতো না। ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে। সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট বাড়ার পিছনে দিস ওয়াজ এ বিগ ফ্যাক্টর আর কি। ওকে, ইটস নট জাস্ট ন্যাচারাল ডেথ। বুঝতে পেরেছি, মানে ওইভাবেই